আপনি আজকে যে কেসটা এখানে উপস্থাপন করতে যাচ্ছেন সেটা এটা একটা মামলাধীন কেস আমি যতদূর জানি, এবং আপনার যে গল্পটা সেখানে যাকে নিয়ে বিষয়গুলো আসবে তিনিও আপনার নামে মামলা করেছেন, আপনিও তার নামে মামলা করেছেন। আমি কি ভুল বলেছি? ঠিক বলেছি আমি? হ্যাঁ, অবশ্যই। এবং এই মামলাধীন কেস বিধায় আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা যারা অনুষ্ঠানটি শুনছেন, যে কোনো মামলাধীন এবং আইনের মুখাপেক্ষী হওয়া ঘটনা যা আমরা এখানে উপস্থাপন করি সে বিষয়ে আমাদের কোনো ধরনের কোনো নিজস্ব মতামত নেই। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং এখানে যেহেতু একপাক্ষিক বক্তব্য উপস্থাপিত হবে, যেহেতু উনি যার নামে মামলা করেছেন তার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ নেই বা তাকে আমরা কানেক্ট করছি না, সুতরাং আমরা যিনি গল্প বলছেন তার পরিচয় সহ যাকে নিয়ে বলা হবে তার সমস্ত পরিচয় আমরা এখানে গোপন রাখবো এবং এমনভাবে উপস্থাপন করব যাতে করে ব্যক্তি ইমেজের কোনো রকম ইম্প্যাক্ট এই গল্পের মাধ্যমে তৈরি না হয়। ওকে, তো হলদার ভাই শুরু করেন যেখান থেকে বলার আছে, যেভাবে বলতে চান। ছোটবেলা থেকে প্রথম থেকে বলতে চাই, আমার ছোটবেলা থেকে। তো ছোটবেলা থেকে আমি খুবই দুষ্ট ছিলাম। তো দুষ্টটা কিরকম ছিলাম যে আমি না লেখাপড়া দিকটা খুব কাঁচা ছিলাম, লেখাপড়া খুব করতে চাইতাম না। বাবা কি করতো? বাবা ঢাকায় থাকতো। আচ্ছা আচ্ছা। বাবা আর আম্মা ঢাকা থাকতো, আর সাথে 2 ভাই থাকতো। তার মধ্যে টোটাল মানে 5 ভাই 2 বোন, টোটাল আমরা 7 ভাই বোন। আচ্ছা। তাই আমরা 3 ভাই 2 বোন থাকতাম দেশে। বাবা ঢাকায় থাকতো? ঢাকায় কি কাজ করতো? ঢাকায় সে এটা রডেগর লেবার ছিল। ঢাকায় সে শ্রমিকের কাজ? হ্যাঁ, শ্রমিকের কাজ করতো। আপনি কি সবার বড় ছিলেন ভাই বোন? না না, আমি ছিলাম ভাইগুনের মধ্যে আমার 4 নম্বরে। লেখাপড়া করতেন না তেমন? না, লেখাপড়া করতাম না। ছোটকাল থেকে আমি খুবই দুষ্ট ছিলাম, তো লেখাপড়া আমার মাথায় ঢুকতোই না। কিরকম, যেহেতু আমার ফ্যামিলি খুব একটা গরিব ছিল, তো এরকম অবস্থা আমি আমার দাদা দাদির কাছে বড় হইতাম, বড় ছিলাম ওইখানে বড় হইতাম। তো দেখা গেছে গিয়া যে তারা শুধু আমার লেখাপড়া খুবই দিত, কিন্তু ওই আমার মাথায় ঢুকতো না। বাস আমি শুধু আমার মতো চলতাম বা আমি আমার মতোগুলো করতাম। তো সবসময় দুষ্টুমি করে থাকতাম। তো এই সময় একটা সময় কি দেখা গেল গিয়া যে আমার একটা ভাই মানে ও একটা ব্যাংকে আপনার একটা ব্যাংকের পিয়ন হিসেবে একটা চাকরি নেয়। তো পিয়ন হিসেবে চাকরি নেওয়ার পরে ও আপনার ওখান থেকে কিছুদিন চাকরি করার পরে ওটা চাকরি সাইডে দেয়। সাইডে দেওয়ার পরে ওটা গার্মেন্টসে ঢোকে। তো গার্মেন্টসে ঢোকার পরে ওখান থেকে ও কী করলো, ওখান থেকে ও গার্মেন্টস মালিক করে বললো যে কিছুদিন ডিউটি করার পরেই বললো যে আমি তোমার বাইরে নিয়ে যাবো। হ্যাঁ, তখন ও বাইরে চলে যায়। তো বাইরে চলে যাওয়ার পরে ওখানে বাইরে যাওয়ার পরে আমার শুধু মাত্র 20,000 টাকা দিয়া খরচ দিয়ে আমার কাপড় চুল কেনাকাটা করে দিই, এরকম মাধ্যমে আমি পাঠাই। কাকে পাঠান? পাঠাই আমার ভাইকে। আমার, হ্যাঁ। আচ্ছা, যখন আপনার ভাই দেশের বাইরে যাচ্ছে তখন আপনার বয়স কত বা কিসে পড়ছেন আপনি? তখন আমি লেখাপড়া করি না। লেখাপড়া করেন না? তখন আনুমানিক বয়স তখন আপনার? তখন মানে আমার বয়স আপনি প্রায় 10 বছরের মতো। আপনি লেখাপড়া তখন কি মানে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, টোটাল আমি লেখাপড়া ছোটকাল থেকেই ছেড়ে দিয়েছি, লেখাপড়া টোটাল করি না। করেন না? এতে আপনার ফ্যামিলি কিছু বলতো না? ফ্যামিলি খুব আমার চাপ দিত, কিন্তু আমি করতাম না। শুধু আমি ছোটকাল থেকে খুব দুষ্ট ছিলাম। ফ্যামিলি চাপ দিত কিন্তু আপনি লেখাপড়া করতেন না? কারণ আমি আমার শুধু যেমন স্কুলে যাইতাম, কিন্তু গিয়ে কি করতাম, আমি বই রেখে আমি চলে যাইতাম কোথাও। বই রেখে চলে যাইতাম, যখন স্কুল ছুটি হইতো ওই সময় আমি সবার সাথে চলে আসতাম বাড়িতে। তো এরকম করতাম। এরকম করতে করতে আমার বাড়িটা বিদেশ চলে গেল। তো বিদেশ যাওয়ার পরেই আপনার আমার ওই ভাই বললো কি আমার আব্বুরে যে এখন তো যাই হোক সবাই আমরা আমি একটা ভালো পর্যায়ে আসছি, ঠিক আছে, বা আমি ভালো কিছু টাকা ইনকাম করতে আসি, তাই তোমরা সবাই দেশে চলে যাও। দেশে গিয়ে যেহেতু আমাদের জমি টমি আছে, তাই জমি টমি চাষ করতে পারো বা কিছু, ঠিক আছে। তো এরকম আমার ভাই বললো। তো ভাই কিছু টাকাও দিল। আমার আব্বা আমার আম্মা সবাই আমার এই জায়গায় সাইডে সবাই আমরা ঢাকা ছেড়ে চলে গেলে দেশে চলে যাই। তো দেশে যাওয়ার পরই আমার বললো কি যে তুই আব্বার সাথে থাকবি বা আব্বার সাথে কাজ টাজ করবি, তো তুই লেখাপড়া করিস না, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি আমি করবো। তখন আব্বারে কী করলো, আমাদের তোমাদের বরিশাল অঞ্চল দেশে, কারণ দেশে তো আপনার মহিষ বা পানির দেশ বেশি, তো আব্বার 2টা মহিষ কিনে দেয় আমার ভাই। হ্যাঁ, মহিষ কিনে দেয়, আব্বা জমি টমি চাষ করে আমি আব্বার সাথে থাকি। থাকার পরে কারণ ওই সময় ছোটোকাল থেকে আমি একটা ছিল কীরকম যে আমি খুব খাওয়ানটা পছন্দ করতাম, বাস আমি এতটাই খাইতাম, হ্যাঁ, প্রচুর খাইতাম। এটা ছিল আমার একটা, আমি ছোটোকাল থেকে খুব খাওয়ান পছন্দ করতাম। তো আমার না এরকম বাবার সাথে কাজ টাজ করতাম বা কিছু এরকম, আমার ফ্যামিলি কোনো টাকা দিত না, ঠিক আছে। যেমন একটা ব্যক্তিগত নিজের একটা চলা খরচা আছে না বা কিছু এরকম একটা কোনো টাকা দিত না আমার ফ্যামিলি। তো না দেন কী করতাম, আমি খুবই ছোটোকাল থেকে কী করলাম যে আমি আমার একটা হুবুতে ভাই আছে বাড়িতে, নাম ছিল শামীম। হ্যাঁ, তো আমি ওর কাছ থেকে শুধু ওর কাছে থাকতাম। ওর কাছ থেকে ও কী করতো, আপনার ওই বিভিন্ন রকমের ও ঘর থেকে কিছু কিছু জিনিসটা ও হয়তো মানে চুরি করতো, ঠিক আছে। তো ওর সাথে থাকার পর আমি ওইটা শিখতাম। ওইটা আমি শেখার পর থেকে তখন চিন্তা করলাম না, শামীম ভাই এটা করতে পারবো, আমি শামীম ভাইয়ের সাথে থাকি, অবশ্যই আমি চুরি শিখবো। বাস অবশ্যই আমি আমার ফ্যামিলি থেকে চুরিটা করা শুরু করি। মানে কীরকম যেহেতু চুরি করি, যেরকম আপনার দান, যেরকম মানে ফ্যামিলি ব্যক্তিগত যেমন চাউল, আমি সব চুরি করতাম ছোটোকাল থেকে। তাই চুরি করার পর আমি নিয়ে দোকানে বিক্রি করতাম। দোকানে বিক্রি করলে আমার কিছু টাকা আসতো, তো ওই টাকা দিয়ে আমি কী করতাম, আমি সবসময়ের জন্য বাজি ধরতাম। কীরকম বাজি, যেমন আমরা কোনো অনেকগুলো ফ্রেন্ড আছে, ওদের সাথে শুধু কেক বাজি ধরতাম। যেহেতু আমার ওই আপনার আগে একটা কেক ছিল রিন কেক, মাত্র আপনার 12টা ডজন ছিল, হ্যাঁ না 6টা ডজন ছিল, ঠিক আছে।
6 ডজন। যাই হোক ওইরকম আমি ওইগুলো খাইতাম, প্রতিদিন খাইতাম, যে তোমার কোনো ভাতের কোনো রুচি ছিল না, সবসময় ওইটি আমি খাইতাম। তো এরকম দেখা গেছে, এরকম করতে করতে আমার প্রতি মাস সপ্তাহে যায় দোকানে প্রায় আমার 300-400 টাকা বিল আসে দোকানে, বাকি বিল। তখন আমি টাকা কোথা থেকে দিতাম, বাস আমার ফ্যামিলি দিত না, তারপর তুই ছোটো টাকা দিয়ে কী করবি, বাস এরকম কিছু বলতো। যাই হোক আমি ওইদিকে করতে করতে এরকম কিছু করলাম। তো করার পর হঠাৎ সময় একটা সময় দেখা গেল কি যে এরকম তো আমি চুরি করি বা এরকম কিছু করি, বা তখন না খালি ব্যক্তি খারাপ লাগে বিষয়টা বা কিছু। তখন আমার একটা বেয়াই ছিল, ওর নাম ছিল আবদুল্লাহ, তো ঢাকায় থাকতো। তো একদিন ও বাড়িতে গেছে, তো ওর সাথে আমার বাজার বই ওর সাথে আমার দেখা হয়। দেখার পর বলি যে আবদুল্লাহ তুই কই থাইস, তো কই যে সুমন আমি তো ঢাকায় থাকি, হ্যাঁ আমি তো ঢাকায় থাকি, তুই কি আমার সাথে ঢাকায় যাবি? আমি কই ঢাকায় তুই কী করিস? কইতেছে যে ঢাকায় আমি একটা কারখানায় জব করি, তো ওখানে আমার 2500 টাকা বেতন দেয়, ঠিক আছে, খাওয়াইলে 2500 টাকা বেতন দেয়। আর ওটা ছিল আপনার পোলাপানে পরীক্ষিত না কোড ফাইল আর আপনার হার্ডবোর্ড ওডি বানাইতো। তুই কি আমার সাথে যাবি কিনা? আমি বলি ঠিক আছে, আমি এই তো বাড়ি আলাপ করে দেখি। আমি বাড়িতে বললাম, আমার বাইরেও বললাম, না হ্যাঁ কইছিস তুই ঢাকাতে কী করবি বা হ্যাঁ ঢাকা যাওয়ার দরকার নাই। তখন এটা বললো, তখন আমি কী করলাম যে না আমার ঢাকা যাইতেই হইবে। তখন আমি কী করলাম, আমি কাছে কিছু চুরিমুড়ি করে যাই 500 টাকা জমাইলাম। তো 500 টাকা জমাই টাকাটা আমার কাছে রাখলাম। রাখার পরে আমি কী করলাম, আমি একটা প্লাস্টিকের বাজারের ব্যাগে আমার কাপড় চুপড় যা ছিল সব কিছু নিয়ে গুছাই আমি বাড়ি থেকে পালাইয়া আবদুল্লার সাথে ঢাকা চলে আসি, আবদুল্লার সাথে। আচ্ছা, তো আসার পরে ঢাকা আসি, তো আসার পরে আবদুল্লাহ আমার সাথে ওইটা জব দিয়ে দেয়, হ্যাঁ আবদুল্লার সাথে জবটা করি। তা করার পর ওখানে আমার বেতন ধরে 1200 টাকা। কিসের জব ছিল এটা? জব ছিল আপনার একটা প্লাস্টিক কোম্পানিতে, আপনার পোলাপানে পরীক্ষিত না কোড ফাইল বানানো। তো ওখানে আমি আমার বেতন ধরল 1200 টাকা, হ্যাঁ বেসিক সেলাই 1200 টাকা। তাই যাই হোক ওখানে আমি কিছুদিন করি। তো কিছুদিন করার পরে প্রথম থেকে আবদুল্লার সাথেই আমি ঢাকায় আসার পরেই শুরু হয়। আব্দুল বলে কি সুমন চল সিনেমা দেখতে যাই, হ্যাঁ হলে। তাই ওই জায়গা থেকেই শুরু হইলো আমি শাকিব খান অপু বিশ্বাসের ভক্ত, হ্যাঁ ওই জায়গা থেকে শাকিব খান অপু বিশ্বাসের ভক্ত। শুধু আমি হলে যাইতাম, বা শুক্রবার আমি বন্ধ পাইলেই শুধু হলে। তো এরকম শুধু আবদুল্লার সাথে এরকম হলে যাইতাম, যাবতীয় এরকম কিছু করতাম। আর তখন এইরকম করতে করতে দেখা গেছে একটা সময় গিয়া যে ওখানে আমি প্রায় তো 4-5 মাস থাকার পরে আমার কিছু বেতনটাও বাড়াই দেয়। তখন আমার বেতন দিতে 2500 টাকা। 2500 টাকা বেতন দেওয়ার পরে তখন এরকম চলতে আছে। তো এরকম চলতে চলতে একটা সময় দেখা গেছে গিয়া ওই আমি আপনার বাড়িতে চলে যাই, ঠিক আছে। তো বাড়িতে যাওয়ার পরে আমার ওই ভাইটা যে ভাইটা বিদেশ গেছিলো, তো ওই ভাইটা 5 বছর শেষে ও আপনার বাংলাদেশে আসে। 5 বছর শেষে 5 বছর শেষে বাংলাদেশে আসার পরে তো আমি বাইরে রিসিভ করতে যাই এয়ারপোর্টে। তো এরপর রিসিভ করার পর বাইরে নিয়ে আমি দেশে চলে যাই। তো দেশে যাওয়ার পরই মনে করেন যে ওখানে আমি দেশে যাওয়ার পরই আমার একটা মামাতো বোন ছিল, তো ও আবার আপনার আমাদের বাড়ি বেড়াইতে আসে। আমাদের বাড়ি ওর বাড়িটা খুব কাছাকাছি, আপনার দেখা গেছে আমাদের বাড়ি যাইতে মনে করেন 5 মিনিটের মতো সময় লাগে, মানে এরকম। ও আমাদের বাড়ি বেড়াইতে আসে। তো বেড়াইতে আসার পরে আমরা খুব আনন্দ ফুর্তি করি, বা সবসময়ের জন্য আপনার যেমন মানে আমি খুব সরকারি দুষ্টরা এরকম বলতাম ডুবাইতাম আর কি পানির ভিতরে, হ্যাঁ সবসময়ের জন্য বাস এরকম কিছু করতাম। তো সবাই মিলে করতাম, বাস ওর সময় আমার কোনো ভালো লাগতো না ওর বিষয়ে কিছু, ঠিক আছে, বা কোনো হয় কিছু বা যাই এরকম ওর আমার ভালোবাসাই জাগে না বা কিছু। তো দেখ হঠাৎ করে আপনার একটা সময় দেখা গেছে কি যে ওরে আমি একটা সময় মানে ওই আমার বাড়ির সাথে আমি মাছ ধরি, হ্যাঁ পুষ্করণীতে। তো পুষ্করণীতে মাছ ধরার পরে আমার পাউডা কাটতে যায়। তো কাটতে যাওয়ার পরে ও কী করলো যে আমাদের বাড়ি থেকে আমাদের মাঠে গিয়া দাঁড়াই আছে মেয়েটা, হ্যাঁ মেয়েটা। তো ও একটা গোলাপি ড্রেস ছিল, ও একটা গোলাপি ড্রেস পিনতে আমাদের খেতে মাঠে দাঁড়াইছিল, হ্যাঁ। তো আমি বাজারে গেছিলাম। তো বাজার যাওয়ার পরে তোমার পাউডা কাটতে গেছিলো, আমি বাজার থেকে আপনার ডাক্তার দেখাইয়া আমি আপনার বাড়িতে চলে আসি। তার পরে ওর সাথে আমার পথে বই দেখা হয়। তখন ও বলে যে কই গেছিলা? তখন আমি কইতে আসি যে এরকম বাড়ির সাথে মাছ ধরছিলাম, তাহলে তোমার পাউডা কাটতে গেছে, হ্যাঁ তাহলে আমি তো ডাক্তারের কাছে গেছিলাম। তখন ও বলে কি ছোটোকাল থেকেই শুধু মহিষের মতো করো বা কিছু, বা ছোটোকাল থেকে শুধু এরকম করো, বাস ধৈর্য সহকারে থাকতে পারো না বা কিছু, হ্যাঁ বা মানুষের খেয়াল করে চলতে পারো না। তখন বিষয়টা আমার বলে। আচ্ছা, তখন আমি বললাম যে আমি ধৈর্য সহকারে বা খেয়াল করে এটা করছিলাম, কিন্তু কেমন দেখলে তা তো আমি বলতে পারি না বা কিছু। যাই হোক একটা সময় ওইরকম আমি ওই কথাটা বলার পরে বাস আমি না কেমন যেন একটা নজর দিক তাকাই, তাকার পরে কেমন আমার খুব ভালো লাগে যায়, হ্যাঁ ওই জায়গা থেকে। বাস ওই জায়গা থেকে ভালো লাগার পরে বাস ওরা আমি কিছু বলতাম না। তো না বলার কারণে আমার একটা ভাই ছিল খালতো ভাই, ওর নাম ছিল সজীব, হ্যাঁ। তো সজীব আমি একটা দিন বলে গেছি, মন তুই তো ঢাকায় থাকিস, তাইলে তুই কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারিস না? তখন আমি বলছি যে না ভাই একই আমি লেখাপড়া কম বা কিছু হ্যান তাহলে আমার সাথে রিলেশন করবে বা কিছু এরকম, হ্যাঁ আমি কিছু রিলেশন পছন্দ করি না বা কিছু, হ্যাঁ। তখন হেউটে করলো কি যে হ্যাঁ পছন্দ করো না, তাহলে আমার এই মামাতো বোন আছে, তাহলে তুই ও তো তোর সেম বয়সী, তাহলে তুই ওর সাথে রিলেশন করতে পারিস না? আমি কই না ভাই শিক্ষিত লেখাপড়া করে বা কিছু, আমি হয়তো লেখাপড়া কম বা কিছু বা এটাকে আমার মানবে বা কিছু, হ্যাঁ এটা আমি ওইবে না। তখন ও করলে চেষ্টা করলে সমস্যা কি, সজীব কথাটা কইলো। আর ওই যে আগে আমার ওর একদিন খুব আমার ওইরকম নজর আমি দেখতে ভালো লাগছে। তো যাই হোক এরকম আমি ওর পিছিয়ে খুব সজীব বললো বিষয়টা আমি খুব গাটলাম, ওর পিছিয়ে এরকম দিতাম সময় দিতাম বা কিছু এরকম। তখন ওরা আমার পাতা দিত না, বাস আমার কাছে খুব বিরক্ত মনে লাগতো। কিছু দিন মানে 3 মাস আমার পিছিয়ে ঘুরতাম শুধু, হ্যাঁ। তো শুধু খালি বলতো যে না এটা ওইবে না বা কিছু না হ্যান ত্যান, ঠিক আছে, বা নিজেকে মধ্যে বা আপন জন্য এটা কোনোদিনও ওইবে না বা কেউ মানবে না বা কিছু। তখন আমি বলতাম যে কেউ মানুক আর না মানুক, ঠিক আছে, যে আমি তোমার চাই এটাই সত্য, বাস কেউ মানুক আর না মানুক, ঠিক আছে। যাই হোক এটা
তখন ও আমাদের অনেক ফিরাল করে দিল আমার, যে না এটা হইবে না বা কিছু আমার অনেকবারই করলো। বাস আমি না খুব তখন কী করলাম, আমি একটা ছবি দেখছিলাম আপনার বাপ্পির, ছবির নাম ছিল ইনসিয়েন্ট সিপিএম। হ্যাঁ, তো আমি এরপরে মানে এতটাই সাথে ফোনের কোনো কন্ট্যাক্ট হইতো না, কিন্তু মাঝে মাঝে বাড়িতে ফোন দিতাম ফ্যামিলিতে, তো ওই জায়গা থেকে মাঝে মাঝে সাথে আমার কিছু ঘরে ফোন থেকে কথা হইতো। তাহলে আমি খুব চেষ্টা করলাম যে ওর ভিতরে রিলেশন করুম বা কিছু, কিন্তু ও চাইতো না। তাই এরকম আমি খুবই চেষ্টা করি, বা এর ভিতরে আমি ওর ছবি দেখলাম বাপ্পির ইনসিয়েন্ট সিপিএম, তো একটা সময় নিয়মিত প্রায় 4 মাস ওর পিছিয়ে ঘুরি, কিন্তু না আমার পাত্তা দিত না। আমার কাছে খুব বিরক্ত লাগতো যে এত নিজে নিজে ছোটো করি বা কিছু, এটা মেয়ের জন্য বা কিছু না, আমি আর করুম না কোনো সময়। তো যাই হোক আমি এরকম ওর আশা ছাড়িয়ে দিই, তো ওর আশা ছাড়িয়ে দেওয়ার আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে ওই ছবিটা দেখি, তো দেখার পরে একটা দিন ওর ফোনে কথা বলছিলাম, তো বলার পরে ওই বাপ্পি কী করে ছবিটা শেষে ওই নায়িকাটা বিদায় দিয়ে দেয়, যে বিদায় ভালোবাসা বিদায়, হ্যাঁ এরকম কিছু। তো আমি ওর বলছিলাম যে হ্যাঁ বিদায় ভালোবাসা বিদায়, আর কোনোদিন আমি তোমার ডিস্টার্ব করবো না বা কিছু। তো যাক ওর সাথে আমার 2 দিন কোনো কথা টথা হইলো না। তো না হওয়ার কারণে ও কী করলো, আপনি ওই দিনকে ছিল 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি ও আমার একটা মেসেজ দিল যে তোমার মতো একটা বন্ধু আমার পাশে দরকার। হ্যাঁ, আর তাছাড়া তুমি তো অনেকবার আমার পিছিয়ে ঘুরছিলে বা কিছু, এখন আমি তোমার বুঝতে পারছি। হ্যাঁ, তো এরকম বিষয়টা বলার পরে আমি ওর মেসেজটা পাওয়ার পরে আমি ওরে ফোন দিই। তো ফোনটা দেওয়ার পরে ও বলে যে ফোন তো বেশি কথা কওয়া যাবে না বা কিছু, তো ঘরের ফোন তুমি তো জানোই, আর ফোন তো হয়তো বেশি কথা কইলে হয়তো মায়ের রাগ করবে বা কিছু, আর এরকম তুমি ফোন দাও বা এরকম তো সবাই জানে, হয়তো খারাপ ওই বিষয়টা, তাহলে তুমি এরকম হয়তো 2-5 মিনিট কথা কওয়া বা কিছু। তো এরকম হয়তো তার সাথে প্রায় এরকম 2-5 মিনিট কথা কইতাম। তো কথা করার পরে আমি তার একটা সময় বললাম যে আমি তোমার একটা ফোন কিনে দিই। হ্যাঁ, তখন বললো যে না আমি ফোন চালাইতে পারবো না। তখন আমি বললাম না তুমি একটা ফোন আমি তোমার কিনে দিতে চালাইতে পারো কিনা। তখন বল হ্যাঁ আমার একটা ফোন কিনতে আমি পারুম চালাইতে। যাই হোক, তারপরে আমি একটা ফোন কিনে দিলাম 1450 টাকা দিয়ে। তো 1450 টাকা দিয়ে ফোনটা কিনে দেওয়ার পরে তার ফোনটা নিয়ে আমি বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ আমি এখন তো ভাবি ফোনটা তারে দিই। হ্যাঁ, তো দেওয়ার পর সে ফোনটা নেয়। তো ফোনটা নেওয়ার পরে তারপর আমি একটা সিম কিনে দিই, পার্সোনাল একটা সিম কিনতে, ওই সিমটা সে চালায়। তো ওই জায়গা থেকেই তার সাথে আমার কন্টিনিউ ফোনে কথা যাবতীয় সব কিছু হইতে আসে। তো যাই হোক এরকম ওইতে একটা সময় দেখা গেছে গিয়া যে প্রায় আমাদের প্রায় 1.5 বছরের মতো সম্পর্ক হয়ে যায় বা কিছু। আর আমি পরে আমি ঢাকা চলে আসি। তো ঢাকা থাকালে আমি শুধু রাত্রিরে যে সময় আমি এর সাথে কথা করার আগ্রহ থাকতো, আমি যদি চাইতাম যে রাত্রে কথা কম বা কিছু কথা কইতে পারতাম। তো সব একটা কথা ছিল যে রাত্রে যদি কথা কও বাস তুমি কবা, একা কবা, আমি শুনবো। হ্যাঁ, আমি কোনো কথা উত্তর দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি কিছু সাউন্ড করতে পারবো যে আমি তোমার লাইনটা কাটি নাই, আমি লাইনে আসি, বা সেটা ছিল এর কথা। যাই হোক আমি কি করলাম, এইরকম শুধু প্রায় 1 বছরের মতো শুধু এর সাথে একা কথা কইতাম। আচ্ছা, আর শুধু হতো রাত্রিরে, বাস কিছু কইতে পারতো না, কিন্তু হয়তো সময়তে কাজ করে দিত যে আমি লাইনটা কাটি না, আমি কিন্তু লাইনে আসি, বাস এটুকু আমার বুঝাইতো। তো এরকম করতে করতে ঠিক একটা সময় আমার মানসিক সমস্যা হয়ে যায়, কিরকম যে আমি যদি একাও থাকি বা হয়তো একাও আডি, সবসময় আমি একা কথা কই। আচ্ছা, বাস আমার এটা ওই ভিতরে এরকম একটা কাজ করে। তো এরকম করতে করতে বাস কিছুদিন পরে আবার গ্যাপ দিলাম যে না এরকম যদি আমি একটা মানসিক সমস্যা হয়ে যায় বাকি বাস ওইসি বিষয়টা পুরো। তো এরকম আমি এরকম রাত্রির কথা বাদ দিয়ে দিই, দিনে কথা কই। তারপরে এরকম প্রায় 2 বছর রিলেশন আমাদের চলতে আছে। চলাকালে একটা সময় কী হলো যে আমি বললাম যে, বা এও বললো যে যেহেতু আমরা তো রিলেশন করতে আছি বা কিছু, তো একটা সময় চাইলে তো আমরা দেখা করতে পারি বা কিছু, আমার বিষয়টা বললো। তাই আমি বলি ঠিক আছে, তাহলে তুমি কীরকম দেখা করতে চাও বা কিছু। আর কইছি না দিনে তো হয়তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ তো দিনে দেখা করলে বা কোথাও ঘুরতে গেলে হয়তো মানুষে মাইন্ড করবে, বা তো এলাকা সবাই তুমি এলাকার ছিল আমি এলাকার মেয়ে, বা সবাই এটা অন্যরকম কিছু ভাববে বা কিছু, ঠিক আছে, তাহলে একটা কাজ করো। আর এমন সময় দেখা গেছে কি যে সময় আমি যখন বাড়ি চলে যাইতাম, বাড়ি চলে যাওয়ার পর এই সময় আপনি তো কোচিনে যাইতো বা স্কুলে যাইতো, কিছু সময় পিস আমি আটতাম। তার সময় আমার বলতো গিয়ে যে এরকম তো আমার পিস আডো, হয়তো মানুষে মাইন্ড করে বা কিছু, একটা সময় কাজ করো, তুমি তো স্কুলে যাও না, আমার কিছু বই বাক করে নাও, তুমিও নাও আমিও নেই, যেহেতু মানুষে জানে, সবাই মানে হয়তো অবশ্যই জানবে সবাই যে তুমি আমি একসাথেই স্কুলে যাই বা কিছু। তো যাই হোক এটা খুব আমার ভালো লাগে বা কিছু যাবতীয় সব কিছু এরকম করতে। তার সময় কী হয় আমি এর সাথে দেখা করি আপনি রাত্রিরে। হ্যাঁ, রাত্রিরে আমরা সময় দেখা করি। তো দেখা করার সময় আপনি এটা আমি বলতাম যে তুমি ঘুমাইও না, হ্যাঁ তুমি সজাগ থাইকো। তাই বল তুমি আবার কয়টা বাজে আর তুমি কই থাকবা বা কিছু। তখন আমি কী করতাম, আমি তোমার দাদুর কাছে ঘুমাইতাম। দাদুর কাছে ঘুমার পরে আমি দেখা গেছে গিয়া যে একটা সময় আমার মায়ের বললাম যে মা আমি দাদুদের ঘুমাবো না। তখন মায়ের বলে কেন তো দাদুর কে ঘুমাবি না, ঠিক আছে। আমি কইতেছি না আমি দাদুদের ঘুমাবো না, ঠিক আছে, দাদু যেহেতু মুরব্বী মানুষ, এই পান খায় বা হয়তো কাছাকাছি করে বা আমার না ঘুমের ডিস্টার্ব হয়, আমি এর কাছে ঘুমাবো না। তাহলে তুই কই ঘুমাবি। আমি কইছি আমার ওই যে এটা আগে তো বলছি আমার স্বাস্থ্য ভাই হুবতো ভাই আছে শামিম ভাই, আমি এর কাছে গিয়ে ঘুমাবো। মায়ের কথা ঠিক আছে তোর জান ভালো, তুই হেন যা, তুই যে ঘুমা। তো আমি কী করলাম স্বামীর কাছে গিয়ে ঘুমাইলাম। আর বিষয়টা আমি স্বামীর সাথে খুব ক্লোজ ছিলাম সবসময় ছোটোকাল থেকেই, বাস এখনও। তো স্বামীর সাথে আমি বিষয়টা শেয়ার করলাম, আর স্বামীর কোনো সমস্যাই না, তুই চালাই যে আমি তোর পিছিয়ে আসি, বাস এই কথা স্বামী আমার বলে। তো স্বামীর কাছে আমি শোয়ার পর স্বামী আমার বললো তুই কটা বাজে যাবি রাত্রিরে। বললাম যে আমি তো 2টার দিকে যাবো সাথে দেখা করতে। তখন কয় ঠিক আছে তুই যা, আমি তোর উঠেই দেবো, বাস আমি তোর আগাই দেবো, এটা স্বামী ভাই বলে। তো যাই হোক বলার পরে আমি স্বামী ভাই ও আমার আগাইটা দিল, তো আমি ওর সাথে দেখা করতে যাই। তো দেখাটা করার শেষে আমি কী করলাম, দেখাটা করে আমি আসি বাড়িতে। তো বাড়িতে এসে আমি আবার শামীম ভাই দরজা খুললো, দরজা খোলার স্বামীর কাছে ঘুমাই গেলাম, বাস বিষয়টা কেউ জানতো না বা কিছু। বাস এইরকম তার সাথে প্রায় সময় কন্টিনিউ আমি হয়তো রাত্রির সাথে দেখা করতে যাইতাম। তো একটা সময় কী হলো যে এরকম কিছু কিছু এলাকা সবাই টুকিটাকি একটু সান পাওয়ার পরে তো আমার বাড়ি থেকে না কেমন আমার বলতে তুই স্বামীর কাছে ঘুমাইতে পারবি না, সারাদিন ঘুমায় রাত্রি কই যান এরকম চলে যাবে কিছু।
যাই হোক এরকম কিছু করতে হয়, স্বামী পেয়ে গেছে, আমি আর আমার ফ্যামিলি ঘুমাই দিল না। তো না দাও না কী করলো, তাই আমি আমার দাদুরা এরকম ঘুমাইলাম। তো এরকম ঘুমাইতে ঘুমাইতে একটা সময় আমার দুলাভাই আর আমার আবু থাকতো একটা রুমের ভিতরে, হ্যাঁ। তো থাকার পর পার্সোনাল রুম ছিল তাদের। থাকার পরে আমার আবু আর আমার দুলাভাই চলে যায় তাদের বাড়িতে, শ্বশুর বাড়ি চলে যায় আমার আফু। তো শ্বশুর চলে যাওয়ার পর আমি একদিন মারি কিনে কইলাম যে মা তাহলে আমি আজকে আবার ওই যে ইতে ঘুমাবো, ওই আফুর রুমটায় ঘুমাবো, হ্যাঁ। আমি দাদা ঘুমাইছিলাম, তো আফু নাই, আফু কতদিন আছে তার কোনো ঠিক নেই। তো আফু আসলে আমি হয়তো আমি আবার দাদুর কাছে ঘুমাবো। তো আমার কথা ঠিক আছে তুই ঘুমা, হ্যাঁ সমস্যা নাই। তো আমি কী করলাম, আমি গিয়ে আফুর রুমে ঘুমাইলাম। তা আফুর রুমে ঘুমাবার আগে আমি একটা সিদ্ধান্ত করলাম যে আমি তো আফুর রুমে ঘুমাইতে পারি, অবশ্যই আমার আফুর রুম থেকে নাইমে যাইতে পারবো রাত্রি ওর কাছে। বা সেরকম একটা সিস্টেম কীরকম করি যে আমাদের ঘরের কাঠের বেড়া ছিল। তো আমি কী করলাম, বিকেল 5টার দিকে আমাদের দেখলাম আমার ঘরে কেউ নাই। তো আমি কী করলাম, সাপল দিয়া একটা কাঠের বেড়া এই ছুটোই রাখলাম যে আমি বেড়া দিয়ে নামে যাবো। একটা সময় দেখা গেছে কি আমি আবার এই আইসিয়া বেড়া দিয়ে রাখবো, মানে কেউ বুঝতে পারবে না বিষয়টা। আচ্ছা। তো ওই দিন কি আমি আপনার এই বেড়াটা এরকম ছুটাইয়া চলে যাই। তো চলে যাওয়ার পর এর নামার কথা ছিল, কিন্তু আপনি ঘর থেকে না বাইরে নামে নাই, হ্যাঁ। তো না নামানোর কারণে এরকম ফোন দিলাম কয়েকবার, তাই বলছে গিয়ে একটু দাঁড়া আমি লেট হইবে না মনে, ঠিক আছে এই বিষয়ে বলে। তো হঠাৎ করে আমাদের পাশের বাড়ির একটা লোক, তোর কাজটা ছিল কীরকম যে ও শুধু আপনি চুরি করে বেড়াইতো, বা সেখানে ছিল ওর কাজ, ও শুধু চুরি করতো। আর কীরকম চুরিটা করতো, যে ঘরেই চুরি করতো ওই ঘরটা আগে টার্গেট করতো, হ্যাঁ। কীরকম টার্গেট করতো, যে ঘরটা হয়তো সন্ধ্যা 8টা 7:30টার দিকে চলে যাইতো, চলে যাওয়ার পরে ঘন্টা ওই ঘরটা থাকতো, থাকার পর হয়তো কী করতো রাত্র 3-4 বাজে ঘরটা চুরি করতো, বা সেটা ছিল ওর কাজ। তো একটা সময় কি আমি ওখানে ওর সাথে দেখা করতে যাই। তো দেখা করার পরে ওই লোকটা জানো কোত্থেকে জানো আপনার দেখলাম কাপড়টা পুরো আপনার কাঁচানো, আর একটা শার্ট ছিল পিছে বান্ধনে, পুরো খালি গায়ে, কিছু নাই না থাকার কারণে ওই আমি দেখা করতে ওই সময় ওই লোকটার সাথে আমার দেখা হয়। আচ্ছা। দেখা হওয়ার পরে আমার কইতেছে গিয়া যে সুমন তুই এখানে কে, তো তোমাদের পাশে লাগে আমার সিনে। তো আমি কইলাম যে ভাই আপনি এখানে কেন, বা সেতর কে আইসেন এই জায়গায়। তো আমি বললাম যে আমি আমার বিষয়ে বললাম বাঙ্গাই সুরাইয়ে যে ভাই এই অবস্থা বা এরকম খাইতে হয়তো আমি আইসি বা কিছু, ঠিক আছে তাহলে আপনি আনে কে এত রাইতে। তো অনেক কইছে যে সুমন তুমি তো জানোই যে আমার বিষয়ে একটা মামলা ছিল, হ্যাঁ ওই মামলার কেসে পুলিশ আমার লড়াই, আমার এই কথা বলতে আছে। তখন আমি বলতে গেলাম যে ভাই আপনি কি ঘুমার জায়গা পাইতেছেন না, কইতেছে যে না সুমন আমি ঘুমার জায়গা পাইতেছি না বা কিছু। বা তখন আমি বললাম যে আমাদের বাড়ির সামনে একটা মাছের গেরা আছে, বা সেই গেরে আমার দুঃসম্পর্কের চাষা আছে, ওই চাষা মনে করেন ওখানে গের করছে বা ওখানে থাকার মতো ব্যবস্থাও করছে। তো আপনি ওখানে যান, ওখানে যাই তো আপনি ঘুমান, আপনি পুলিশ খুঁজবে না, ঠিক আছে আমি ওখানে পুলিশ যাইবেও না। আর আমি যদি মনে করেন যে ওর সাথে দেখাটা করে অবশ্যই আমি আমার সাথে দেখা করুন, আমি কথাটা বলছি। তাই বলছে ঠিক আছে সুমন। ও তখন আমার বললো কি সুমন একটা কাজ করো, তুমি ও যদি ঘর থেকে না নামে তাহলে তুমি একটা কাজ করো, তুমি ঘরে উঠতে যাও ওই রাত্রিরে। তখন আমি বললাম যে না ভাই আমি রাত্রে আমি গড়ে উঠতে পারবো না, কারণ অবশ্যই রাত্রি গড়ে উঠি হয়তো মানুষজন বলে দেখাইবে, হয়তো মানুষের খারাপ করে একটা মানুষ সমাজে লেখা বা এইটা কিছু, ঠিক আছে না আমি এটা করলাম না কারণে ওরে আমি পর বিষয়টা বললাম যে দেখো এই অবস্থায় লোকটার সামনে দেখা হইবে হ্যান। তো বললো যে ওই লোকটা ভালো না বা খারাপ, তাহলে তুমি একটা কাজ করো বাড়ি চলে যাও, হ্যাঁ আজকে দেখা হইবে না তোমার আমার, ঠিক আছে। তো যাই হোক এটা হওয়ার পরে আমি কী করলাম বাড়ি চলে গেলাম। তার ওই যে ওই বাড়ি চলে গেল। তো বাড়িতে যাওয়ার পরই আমি কী করলাম সকাল ফজরের আজানের পরেই আব্বা আমার উঠইলো যে সুমন চল মাঠে যাইতে ধান কাটতে, হ্যাঁ তা মাঠে যাইতে ধান কাটতে। তো আমি কী করলাম আব্বার সাথে গেলাম মাঠে ধান কাটতে। তো ধান কাটতে কাটতে সকাল 9টা মতো বাজে। ওই সময় আমার কয় কি আব্বাই যে সুমন খবর শুনছিস, আমি কইছি না তো কী হয়েছে, কয় ওই যে পাশের যে বাড়িটা আছে না, আমি কই হ্যাঁ ওই বাড়ির তো ওই যে অমুকে তোর এই করছে ওই স্বর্ণের চেইনে ছিল, স্বর্ণের চেইন নিয়ে গেছে, হ্যাঁ। তখন আমি আর আব্বার এই বিষয়টা বলি নাই যে আব্বা ওই লোকটার সাথে আমার রাত্রি দেখা হয়েছিল বা কিছু হ্যান তান। তখন হয়তো আব্বা যদি বিষয়টা বলতাম আব্বাই বলতো রাত্রি তোর ওই সাথে তোর কী সম্পর্ক ছিল বা রাত্রি তুই সাথে কে দেখা করছিলি বা কিছু, বিষয়টা আমি একটাবার বলি নাই। যাই হোক আব্বা আমার কথা বলছে আমার মাথায় রইলো। তো এক সময় দেখা গেছে গিয়ে যে আমার একটা ভাই আছে ও দেশে ব্যবসা করে, হ্যাঁ তোর নাম হয়েছে মিরাজ। তারপরে আমাদের বাইক হচ্ছে সবচেয়ে করে বেশি চেনে সবাই এলাকার সবাই, বা সবাই ওর ভালো চেনে সবাই, আমার তো খুব কম চেনে, তোমার থেকে ডাকা ছিলাম। তো ওরে আমাদের বাড়ির পাশে এক লোক ছিল, তার নাম ছিল দুলাল নানা, হ্যাঁ ওই নানা কইতেছে গিয়ে আমার মিরাজ ভাই রে যে মিরাজ ভাই ও যে মিরাজ এদিকে আসো, তোমার একটা ছোট ভাই থাকে না ডাকা থাকে সুন্দর করে রাঙ্গা টাঙ্গা, হ্যাঁ তোর নাম কি, আমি কইতেছে ওর নাম তো সুমন। কইতেছে গিয়ে যে তাইলে ওর লাগে আমার কিছু পার্সোনাল কথা আছে, ওই নানাই আমার কইতে আছে, ওই আমার বাইরে কইতে আছে, হ্যাঁ ওর সাথে কিছু পার্সোনাল কথা আছে। বা সেই কথাটা নেওয়ার পরে এই কথাটা মানে আমার নানা সহকারে আমার ভাই সহকারে আমার বাড়িতে যায় সময় সন্ধ্যা 7টার মতো বাজে ওই সময়টায়। তো সময় যাওয়ার পরে আমার ডাক দিল যে নাতি এদিকে গাও। তখন আমি বললাম হ্যাঁ না কী হয়েছে কন দেই, তোমার একটা কথা দিই কিন্তু সত্যি কথা কবা, হ্যাঁ আমি না সত্যি কথা কম, কী সমস্যা কন দেই, কয় তুমি কি কারে রাইতে বাইরে ছিলা, হ্যাঁ আমি কই না তো, কয় না তুমি সত্যি কথা কও, বড় মান লাগ মিথ্যে কথা কইতে হয় না, তুমি কারিতে বাইরে ছিলা কিনা। তখন আমি বললাম যে তখন আমি বিষয়টা নিয়ে একটু দূরে নিয়ে বললাম, আমার বাড়ির কাছ থেকে দূরে নিয়ে বললাম যে হ্যাঁ না এই অবস্থা এরকম কাজ, হ্যাঁ আমি একটু ছিলাম বাইরে বাকি, তা কী সমস্যা কন দিই, কইতেছে তুমি বলে এই করছো, ওই পাশের বাড়ি স্বর্ণের চেন বলে তুমি চুরি করছো, ঠিক আছে। আমি কইলাম যে না এই কথা কে কইলো, কয় তোমার কালকে কারাতে কি লোক দেওয়া হয়েছিল, আমি কই হ,
কাউ বিষয়টা ও জানাইছে সবাই রে, তুমি রাত্রিরে ওই পাশে বাড়ির স্বর্ণের চেন চুরি করছো, ঠিক আছে। তো যাই হোক, এটা করার পরে কি করলো যে পুরাটা নিয়ে সিরিয়াসলি শুরু হয়ে গেল লেখার মধ্যে বা কিছু। তখন ও আপনি চুরি করছেন? হ্যাঁ, আমি চুরি করছি। আর ওর ফ্যামিলিও সবাই জানাজানি হয়ে গেল যে আমি ওর সাথে রিলেশন করি, বা আমরা রাতে আসছিলাম দেখা করার জন্য, সোনিয়ার সাথে রিলেশন করতাম, বা সবাই দেখার জন্য, মানে পুরো বিষয়টা নিয়ে সবাই এলাকা সবাই জানিয়ে গেল বিষয়টা যে ওরা আমার সম্পর্ক আছে বা আমরা রাতে দেখা করি। বাস এটা হওয়ার পর থেকে কি হলো যে আপনি আমাদের এলাকায় সে মেম্বার ছিল, তো মেম্বারের মাধ্যমে হয়তো আন্য আরও কিছু লোকজন ছিল, আমাদের ডাকার পরে তা আব্বা কী করলো, ওই সবাই সামনে মার দিল। কি মার দিল যে আরও আমার ছেলে মেয়ে আছে সবাই সেখানে কোনো কলম করে না, বাস তোর নিটা কে হইলো, ঠিক আছে, বা তুই এরকম কে করলি বা কিছু, আর তুই কে এরকম কী করলি কে, বা সেটা করার পরে আমার কী করলো যে করে দিল যে ঠিক আছে, তাহলে আমার অনেক লোকটাও ছিল, সবাই দরাদরি ধরলো যে না যারা ছোটো মানুষ ভুল করছে বা কিছু বুঝতে পারে না কিছু, ঠিক আছে। তখন থেকে শুরু হলো বিয়ে দিবে। তারা কি করে, ও আপনি বিভিন্ন জায়গায় ছেলে দেখতে চায় বা মানে সব জায়গায় এরকম খোঁজ লাগায় ওরে বিয়ে দিবে বা কিছু, ঠিক আছে। তখন এই বিষয়টা আমার যে ভাই বিদেশ বিদেশ চলে গেল, তো ওই ভাই জানলো বিষয় জানার পর ভাই আমার ভাই সাথে আমি খুব ক্লোজ ছিলাম, তো ভাই আমার ফোন দিল যে সুমন এই অবস্থা, এরকম কাহিনী, এরকম কে করলি, আর একটা জিনিস দেখ যে বর্তমান তো বয়স কম, হ্যাঁ, এরকম কে করলি যে কম বয়সে বা কিছু হয়তো মানুষও খারাপ বিষয়টা বা কিছু হ্যান ত্যান, তা তুই এরকম কে করলি, তা তুই এটা কাজ কর, যা করছিস না করছিস এইরকমই থাকুক, হ্যাঁ, তুই ঢাকা চলে যা, তুই ঢাকা যাই, তুই আগে চাকরিটা করবি তুইটাই কর, ঠিক আছে, আর ওর মতো থাকুক, হ্যাঁ, ওর মতো থাকুক, ও থাইকে লেখাপড়াটা যা করছিস করে ওর মাথা তুই ঢাকা চলে যা। আমি কিছু না, আমি ঢাকা যাবো না, ঠিক আছে, আমি কেমন ভালোবাসি তোর আমি বিয়ে করুম বা কিছু, হ্যাঁ, আর ও আমার জন্য খুব পাগল ছিল। তো এটা ছিল আর এরকম আমি কিছু পরে দেখা গেছে কি একটা কথা যে এরকম করতে করতে ওরা একটা কথা আমি ভুলে গেছি, বলা হয় না, তোর আমি একটা ফোন কিনে দেওয়ার পরে ও ফোনটা কিছুদিন চালায়, তারপর ধরা খাইয়ে যায়, ওর বাড়ি কেসে ওর বড় ভাইকে ধরা খাইয়ে যায়। আর ওর বড় ভাইয়েরও প্রায় 1 বছর ডিফারেন্স, হ্যাঁ, ওর 1 বছর ডিফারেন্স এরকম। তো বড় বাড়ির কাছে ধরা খাইয়ে যায়, ধরা খাইয়ে যাওয়ার বাড়ির কাছে সব কিছু স্বীকার করতে হয়, যে কে ফোন দিছে, কেটা করে যাবতীয় সব কিছু বাড়ির কাছে অবশ্যই স্বীকার করে দেয়। স্বীকার করার পরে আপনি মনে করেন এরকম পরে পুরো এলাকার আমাদের পুরো থানায় সবাই জানিয়ে যায় এমন একটা অবস্থা নিয়ে। তো জানার পরে আপনি করা হয়েছিল, তখন আমার ভাই বললো যদি ঢাকা যাও, আমি বলছিলাম ঢাকা যাবো না। তখন ভাই আমার একটা বুদ্ধি দিল যে ঢাকা যদি না যাও তাহলে তুই একটা কাজ কর, তোর ভালোবাসে কিনা মন থেকে বা কিছু, হ্যাঁ, আমি বলছি অবশ্যই আমার ভালোবাসে, ঠিক আছে, বা সেটা আমি এতটা ভালোবাসি বা এর জন্য আমার পড়াটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, আমি এতটাই ভালোবাসি, আমি কোনোদিন বলতে পারবো না বা কিছু, ঠিক আছে, সব কিছুর বিনিময়ে আমি এটা চাই, এটাই বললাম আমার বাইরে। তো ভাই বললো একটা কাজ কর, তাইলে তুই একটা কাজ কর, আমি তোর যেরকম শুনবি, আমি কইছি হ্যাঁ বলেন। তখন কইছে তোর আমি কিছু টাকা দিই, টাকা চলে যা বাইক গিয়ে তোরা দুইজনে আগে ডাকা তো নেই, তারপর যা করবি এনে, হ্যাঁ, ডিসিশন নিয়ে আগে ঢাকায় চলে যা। তখন আমি বাসিতে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করলাম যে এখন তো দেখো যে বিষয়টা সবাই জানি গেছে বা এমন একটা কিছু হয়ে গেছে একটা সময় না, গিয়ে তোমার ফ্যামিলি বিয়ে দিয়ে দেবে, বাস আমি তো তোমার পাবো না বা কিছু, বাস তুমি আমার সত্য ভালোবাসছিলাম বা কিছু, তোমাদের ভালোবাসা ব্যর্থ যাবে বা কিছু, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ঢাকা যাবা কিনা। আর কই যে হ্যাঁ অবশ্যই তোমার সাথে ঢাকা যাবো। তখন আমি কী করলাম, আমার ভাই আমার টাকা দিল, ভাই আমার 10,000 টাকা দিল বিকাশে পাঠাইয়া। তো 10,000 টাকা দেওয়ার পরে আমি কী করলাম, আমি আমার সেটা নিয়ে আমি আমার স্টেশনে গিয়ে আমি গাড়ির টিকিট কাটলাম, মানে আমি সব কিছু সোনির সাথে কন্ট্যাক্ট করি আর কি, ঠিক আছে, নিয়ে টিকিট কাটলাম। তো টিকিট কাটার পরে ভাই বললো কি সুমন তাহলে তুই একটা কাজ করিস, তুই ইতে থাকিস, তোর বাবির কাছে থাকিস, হ্যাঁ, রাত্রিরে তো বাবির কাছে থাকার পর বাবি সব কিছু শিখেই দিবে না, ঠিক আছে, বা কিছু কেমন যাবি বা কিছু প্ল্যানটা করবে সব কিছু করিয়ে দিবে না, ঠিক আছে। তখন আমি রাত্রে যাই, আমি সকালে বাবির কাছে যাই, টিকিট মিকিট যাবতীয় সব কিছু করিয়া আগে মানে পরের দিন আমাদের গাড়ি ছিল, তাই ঠিক আছে। তখন বাবিকে বাবি বললো সুমন এই অবস্থা সেরকম কাহিনী করবা, নতুন একটা সিম নিবা, ঠিক আছে, ওই সিমের নাম্বার শুধু তোমার বাইয়ের আমি জানবে আর কেউ জানবে না, ঠিক আছে, আর ওরা তুমি কীভাবে কী করবা মানে সব কিছু আমার বুঝেই দিলে পরে এইভাবে ম্যানেজ করবা বা কিছু। তখন আমি টিকিট সব কিছু নিয়েই ফোন দিলাম যে আজকে আমি টিকিট নিয়ে এলাম, তাহলে আমাদের সকাল 9টায় আমার গাড়ি, ঠিক আছে, সকাল 9টায় আমার সাথে যাইতে হইবে। তখন বাবি ওরা বলে কি সুমন একটা কথা আমি তোমার বলি যে সোনিয়া তোমার সাথে শিওর যাইবে কিনা, তোমার নাম্বার দাও, আমি একটু যাচাই বাছাই করি বা কিছু। তখন বাবি আবার ফোন দিল তুমি কি সুমনের সাথে যাবা কিনা বা কিছু, কইছে আমি যাবো সুমনের সাথে, আমি সুমনের সাথে যাবো। তখন আমার বাবি কথা বললো যে দেখো সময় দেখা গেছে গিয়ে কি যে একটা মেয়ে একটা ছেলের লাইফ কিন্তু নষ্ট করে, ঠিক আছে, কীরকম যে তুমি আমার ভালোবাসো আবেগে যাবতীয় সব কিছু করে ত্যাগ করবে, একটা সময় গিয়ে যে তুমি যদি তোমার ফ্যামিলির কাছে বা যাবতীয় সবার কাছে একটা সময় পরিস্থিতি শিখে তুমি বলবা যে সুমন আমার জোর করে নিছে বা আমি আমার নিজের মন থেকে যাই নাই, তখন হয়তো সুমনের লাইফটা নষ্ট হয়ে যাবে বা কিছু, ঠিক আছে। তখন কী করলো ওর কথাগুলো বাবি রেকর্ড করে রাখলো, ঠিক আছে, বাবি রেকর্ড করার পরে হ্যাঁ বাবি ওর সাথে কনফার্ম হলে অবশ্যই যাইবে। তো যাই হোক ওরে আমি নিয়ে চলে গেলাম ঢাকায়। আর আগেই আমার ওই যে বাড়িটি বিদেশ থাকে তার সাথে কন্ট্যাক্ট করেছিল আমার দুলাবাড়ির সাথে, কারণ আমার দুলাবাড়ি আবার ঢাকায় বাড়ি আছে গাজীপুরে, হ্যাঁ। তখন বলছিল যে বাইরে বলছিল আমার দুলাবাড়ির নাম আমার সুমন ছিল, হ্যাঁ, যে সুমন ভাই তাহলে সুমন তো ঢাকায় আসতে সোনিয়ার নিয়ে তাহলে একটা কাজ করেন, আমার যে বইন আছে না আমার বইনে আপনি বাড়ি পাঠাই দেন, ঠিক আছে, কারণ আমি যদি আমার বই যদি এখানে থাকে সুমন কোনো সময় না বিয়েটা করতে পারবে না। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল আপনি মনে করেন যে প্রায় 15-16 বছর মতো ছিল, এরকম
সে প্রায় 1 বছর ছোট ছিল। মানে সবাই দুজনেই আপনারা নাবালক? হ্যাঁ হ্যাঁ, প্রায় সেম, প্রায় একটা মানে দুজনের সেম বয়সী, কিন্তু হ্যাঁ এরকম। তো যাই হোক আমরা ঢাকায় আসি। তো ও সময় ও পরে কি, তো ও সময় আমি ক্লাস 8-এ পড়তো। যাই হোক এরকম আমরা ঢাকা চলে আসি দুজনে। তো ঢাকা চলে আসার পরই মনে করেন যে আমার দুলাভাই কী করলো, আমার আপুর বাড়ি পেটাই দিল। তো বাড়ি বেড়াই দেওয়ার পর আমরা ঢাকায় আসি। তো ঢাকা আসার পরে আমরা দুজনে একসাথে কিছুদিন থাকি। তো থাকার পরে কি আমার ওই দুলাভাই আমার বুঝাইলো বা ওরা অনেকক্ষণ বুঝাইলো যে দেখো তোমার যেটা বয়সে বুলডো করছো বা কিছু, ঠিক আছে, তো এটা ঠিক না, তাহলে একটা কাজ করো যে তোমার বাড়ি চলে যাও, বিয়েটা না করি। হ্যাঁ, আর আমার সময় দেখা গেছে কি যে আমার ওই মানে এলাকায় কীরকম জানা হলো বিষয়টা, যে আমার ছোটো একটা ভাই ছিল, ও আর স্কুলে পড়তো, ঠিক আছে। তো পড়ার সময় একটা সময় গিয়ে আমি যে সময় আমার বাড়ি থেকে ওরা নিয়ে বাইকে যাই, তখন দেখা গেছে কি যে আমি আমার মায়ের কইলাম যে মা আমি তো করবো সকালে আমি বাবির বাড়ি চলে যাম বা কিছু। তখন মাই বলছে তুই বাবির বাড়ি কে যাবি বা কিছু। তখন আমি বললাম এরকম একটা মিথ্যে কথা বললাম মার সাথে যে বাবির আব্বার না ধান কাটা হয় না, হ্যাঁ ধান কাটা বাকি আছে, তা আমার না বলছে এটি কাটতে হইবা কিছু, ঠিক আছে। তো আমি সেইখানে চলে যাম বা কিছু, ঠিক আছে। আর তার আগের দিন আমি আমার না বললাম যে, কারণ আমার দুলাই বলছিল যে যদি বিয়ে করতে তাহলে জন্মনিবন্ধন কার্ড দরকার বা কিছু। তা আমি জন্মনিবন্ধন কার্ড খুঁজলাম। তা আপু বলে জন্মনিবন্ধন কার্ড দিয়ে কী করবি বা কিছু। আমি কই না হ্যাঁ দরকার আছে বা কিছু। যাই হোক এটা করাটার পরে সব কিছু কাগজপত্র আমি গুছ করলাম। তো গুছ করে আমি আমার চলে যাই, মানে বাবির বাড়ির কথা কইয়া চলে যায়। আমি বলছিলাম যে আগে তুমি কী করো, তুমি যে স্কুল ব্যাগে বইগুলো নিতা, টোটাল স্কুল ব্যাগে তুমি করবা যে সবগুলোই নিবা, কাপড় চুপড় নিবা, হ্যাঁ কোনো বইটু নিবা না। তো কী করলো, স্কুল ব্যাগে সবগুলো কাপড় চুপড় নিল। তো এরকম কাপড় চুপড় যাবতীয় সবগুলো নিয়ে ও আপনি আমার সাথে চলে যাইলো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড যাওয়ার পর আমরা মনে করেন যে আসি। আর ওই সময় যে ও আমরা তো মনে করেন বিকেল 4টে থেকে স্কুল ছুটি হয়, বিকেল 4টের সময় আমার বাইরে ছুটি হয়। তখনই মানে এলাকা সবাই জানা জানিয়ে তখন আমার বাইক গিয়ে বলে আমার মায়ের যে মা আজ একটা স্কুলে কাম হয়েছে। তখন মায় বলে কী কাম হয়েছে, কইছে স্কুলে যায় নাই। তখন কইছে যে স্কুলে যায় না, তাহলে তো সুমনও বাড়ি নেই, তাহলে কই গেল। তখন কী করলো, আমার বাবিরে ফোন দিল আমার মায় দিকে সুমন কই, কইছে না মা সুমন তো আমাকে বাড়ি আয় নাই। কইতেছে গিয়ে যে হ্যাঁ সুমন আইছে, সুমন তোমাকে বাড়ি আছে কথা কই গেছে আমার কাছে। তখন বাবির বললো যে বাবি কিন্তু বিষয়টা জানে, মাকে তো বলে নাই। তখন বলে যে সুমনে ফোন দেন। তখন মায় ফোন দিলাম, আমার ফোন দেখে বন্ধ। তখন হয়তো বিষয় সবাই এলাকা জানাজানি হলে মায়ের সবাই জানতো যে না বেগে গিয়ে ঢাকা আসার পরে তো আমি মনে করেন যে শুরু করলাম। তারপর মনে করেন যে আমার দুলাই ভাই বললো যে সুমন তুমি বিয়েটা করো না, তোমাদের কম বয়স বা কিছু, ঠিক আছে, তাহলে কাজ করো, তোমার ঢাকায় বাইক গিয়ে আসছো, তাহলে একটা কাজ করো, তোমার এই করো, তাহলে তুমি বাড়ি চলে যাও, ও বাড়ি চলে যাই, ওরা বাড়ি বাড়াই দিন বা কিছু, ঠিক আছে, এরকম তোমার বিয়েটা করো না। আর আমার বাইরেও কথা ছিল যে সুমন তুই বিয়ে করিস না বা কিছু, ঠিক আছে, তাহলে একটা সময় তোদের বয়সটা ওই সময় বিয়ে করবি, বুঝছেন তো বর্তমান কম বয়স, ঠিক আছে, এই কথা করলে তোরা বাড়ি চলে যাবা কিছু, বাড়ি চলে গেলে হয়তো এলাকা সবাই জানা হয়ে গেছে বিষয়টা, ওর বাপ মায়ের কথা বিয়ে দিতে পারবে না কিছু, হয়তো পরে বিয়ে করবি বা কিছু, বা সেরকম একটা প্ল্যান ছিল। হ্যাঁ, তো এর কথা ছিল যে না আমি যখন ঢাকায় আসছি বা তোমার সব কিছু ছাড়িয়ে আসছি ঢাকায়, তাহলে আমি বিয়ে করুম, বিয়ে আমার অবশ্যই করতে হইবে, বিয়ে ছাড়া আমি বাড়ি যাবো না, এটা বিয়ে করবই। তাই আমি বলতাম যে আমি বিয়ে করবো না, বা বিয়েটা হয়তো পরে কম পাচ্ছি, আমি তো বিয়ে করে কী খাওয়াম বা কিছু, এরকম কিছু ছিল, বাস আমার ভালো চাকরি ছিল না বা কিছু, ঠিক আছে, না এই কথা ছিল যে ছিল থাকুক না থাকুক, দরকার গার্মেন্টস চাকরি করুম, কিন্তু দরকার বিয়ে অবশ্যই করা লাগবে, সেটা ছিল এই কথা। তখন আমাকে কী করা আছে, তখন আমি বাইরে ফোন দিলাম যাবতীয় সবাই, তখন বাইক কলেজে সুমন যখন যাদের করছি তাহলে বিয়েটা করে এলা বা কিছু, ঠিক আছে, তারপর আমরা তো আসি, এটা ছিল আমার বাইরের কথা, শুন যে আমার বাই ছিল, তো এই ছিল আমরা তো আসি, তুই বিয়েটা কর। তো তাই কী করলাম আমরা, বিয়েটা করলাম। তো বিয়েটা করার সময় কী করলাম, আমার দুলো ভাই যে সময় মত ছিল না, বিয়ে করলেন কীভাবে, আপনার তো বয়স অল্প, ইয়েরও বয়স অল্প, হ্যাঁ, তখন কি করলাম আমরা যে বয়স হয়তো বাড়াই দিলাম, তোর 18 বছর দিলাম, আমার 18 বছর দিলাম, বাড়াই দিয়ে কি কাজী অফিসে বিয়ে করলেন নাকি কোর্টে বিয়ে করলেন? না কোর্টে না, আমি বাসায় করলাম, কাজী করছেন। হ্যাঁ, কাজীকে পয়সা দিয়ে আপনারা এগুলো বাড়াইছেন? হ্যাঁ, এগুলো বাড়াইছিলাম। বাড়াইবার পরে আমরা বিয়েটা দুজন করি। তো করার পরে আমার বিয়ে আপনি দিনমহল ছিল, আপনি দিনমহল ছিল 1 লাখ টাকা, হ্যাঁ 1 লাখ টাকা লেখা ছিল। তো আমার দুলোই বলছিল কি যে 5 লাখ টাকা লিখে দেবো, ঠিক আছে, তো আমি বলছিলাম যে না তাহলে বিয়েই করুম না বা কিছু। তখন যাই হোক আমার কথা মতো যাবে সব কিছু করে 1 লাখ টাকা লেখে। তো 1 লাখ টাকা লেখার পরে কিছুদিন আমি বিয়ে ঠিক করার পরে এলাকা সবাই জানা সব কিছু জানানো হয়ে গেল। তো জানানো ওইটা পরে বিষয়টা কী হলো, একটা সময় আমার আব্বা আমার ফোন দিল, হ্যাঁ, যে ফোন দিয়ে কইলো কি সুমন যা করছিস তোরা করছিস, তাহলে একটা কাজ কর, তুই এখন বাড়ি চলে যা, বাড়ি আই পর, হ্যাঁ তুই বাড়ি আয়, কারণ তুই বাড়ি আই, ও তো বর্তমানে ক্লাস 8-এ পড়ে, ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, ওর লেখাপড়া নষ্ট করিস না, তুই ওর লেখাপড়াটা করা, হ্যাঁ, কারণ একটা সময় তোর ফ্যামিলি বলবে যে এমন একটা লোকের সাথে গেল যে তোর লেখাপড়া করাইতে পারলো না বা কিছু, তাহলে তুই লেখাপড়াটা নষ্ট করিস না, তুই আর লেখাপড়া তুই করিস না, বাস মর্মতা বুঝবি না, তো তুই লেখাপড়াটা করা। তখন আমি বললাম যে না আব্বা তো বাড়ি যেতে কইছে, আর আব্বা এই কথা বলছে যে এখন যদি বাড়ি না যায় পরবর্তী কিন্তু বাড়ি টাকা মানে উঠতে দিবে না বা কিছু। তাই হে করলো যে আব্বা যখন বলছে চলো বাড়ি যাই, গেলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর এবার কী করলো, এবার ওই সময় মাঝে মাঝে ফ্যামিলির সাথে কিছু কন্ট্যাক্ট করতো, যেমন বাড়ির সাথে করতো, তার আমার সাথে করতো। তাই এবার বিষয়টা জানাইলো যে আমার অমুক দিন বাড়ি আইতে আসি,
বিয়ে করছে এটা তো জানে বাড়িতে? হ্যাঁ বিয়ে করছে, এটা ফ্যামিলি জানে, বাট আমার ফ্যামিলি জানে বিষয়টা। তো যাই হোক, জানার পরে এর ফ্যামিলিতে মাঝে মাঝে কন্ট্যাক্ট করতো, আমি বাড়ির সাথে দিনকে আমরা বাড়ি চলে যাম, ওই দিনকে কন্ট্যাক্ট করে বাড়ির সাথে যে ভাই আমি কিন্তু বাড়িতে আইতেছি বা কিছু। তখন ভাই বললো যে ঠিক আছে, যখন বাড়ি যাইতেছিস তাহলে যে সময় আমাদের বাস স্ট্যান্ডে আসবি, তা আসার পর ওই সময় আমার আগে ফোন দিয়ে রাখবি, ফোন দিলে আমি তোরে আমার সাথে করিয়া আমি আমার নানাক বাড়িতে নিয়ে যাবো। কারণ বিষয়টা তো সবাই জানবে যে না ও নানাক বাড়িতে গেছিলো, সুমন গেছিলো ঢাকা বা কিছু, কিন্তু আমার বাইকে গেছি কেউ বুঝতে পারবে না বিষয়টা বা কিছু। তো যাই হোক, আমি ঢাকা থেকে বাড়ি চলে যাই। তো বাড়ি চলে যাওয়ার পরই মনে করেন দেখা গেছে গিয়া যে আব্বা যদি আমি বাড়িতে যাই, তো ভাই যাওয়ার পরেই ওরা বাসের স্ট্যান্ড থেকে ওর ভাই ওরে নিয়ে যায়। তো ভাই নেওয়ার পরেই আমি বাড়ি চলে যাই একা। তখন আব্বা আমার জিজ্ঞাসা তুই একা আইসিস কে, বাড়ি চলে গেছে। তো অনেক কইতেছে গিয়ে যে বুলডোজার করছিস তো মানিয়ে নিস অবশ্যই, কিন্তু কে পাঠাইছিস কথা বাস। ওর সময় ওটা বয়স কম বা কিছু দেখা গেছে গিয়ে একটা সময় যদি মামলা করে বা কিছু ওর সময় করে, ঠিক আছে আমার বুড়ো বয়স তুই জেল খাটবে আমিও খাটুম, ঠিক আছে তার সাথে একটা কাজ কর, ওর বুঝাইতে পারে কিছু, তাহলে তুই ওটা ওরে নিয়ে আয় সাথে করিয়ে বা কিছু। তখন আমি বললাম যে তুমি বিষয়টা কে গেলা বা হ্যান না, বলছে আমি আমার নিজের দিকটা সেই পর্যন্ত গেছিলাম বা কিছু। তাই হোক, ওর আবার আমাদের বাড়িতে নিয়ে আসি। তো না আবার ও আমাদের বাড়িতে চলে আর থাকে, থাকার পর ওই জায়গা থেকে আমি লেখাপড়াটা করাই। কীরকম যেমন ক্লাস 8 থেকে আমি ক্লাস 8 থেকে ওর থেকে আমি লেখাপড়া করাই। তো 8 থেকে বর্তমানে ও আমার সাথে লেখাপড়া করবে। পরে আমি ক্লাস 8 থেকে লেখাপড়া করাই। 8 থেকে লেখাপড়া করার পরে মনে করেন যে আমি মেট্রিক পাসটা করাই। হ্যাঁ, তো মেট্রিক পাসটা করার পর বললো কি যে আমি তোমার সাথে ঢাকায় যাবো আবার। তো আমার সাথে ঢাকায় চলে আসলো। তো ঢাকায় চলে আসার পরে কী করলো যে এবার আমরা ঢাকা কীভাবে থাকবো বা কিছু। তখন বলে যে তুমি যে তোমার আগে চাকরিটা করছো বা তুমি চাকরিটাই করো, ঠিক আছে, আর আমি কিছুদিন আমার বইন আছে, বইনের কাছে থাকি বা কিছু, আমার বাবিটা ছিল কাছে কিছুদিন ছিল। থাকার পরে আমি আমার ওই যে মালিকের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি যদি বাসা নিয়ে থাকতে চাই হ্যান, আমার কয় টাকা দিবেন। তখন বললো যে সময় তোমার আমি 10,000 টাকা মত দিব বা কিছু, ঠিক আছে তুমি করো, তাইলে বাসা নিয়ে থাকতে পারো তাহলে থাকো। তা আমরা কী করলাম, আমি ওরা নিয়ে ঢাকা একটা বাসা রাখলাম কেরানীগঞ্জ। বাসা ভাড়া ছিল 2500 টাকা, ঠিক আছে। তো আমার সাথে আরো কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা খুব আমার হেল্প করতো। কি কাজ করতেন আপনি ওই সময়? আমি ওই যে প্লাস্টিক কাজটাই করতাম, কাজ করতাম। আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন, ওর বাবা মা কিছু বলেনি আপনাকে ওই সময়? আমার বাবা না ওর বাবা মা দুজনের বাবা মাই? হ্যাঁ, বাবা মা বলতো যে তোরা এটা কে করছিস বা কিছু হ্যান, কিন্তু মানতো না কি। বাস বিষয়টা হলে হের ফ্যামিলি আমার ফ্যামিলি এতটাই যুদ্ধ করতো, ঠিক আছে। বাস কথা হলে আমি এটা কে করুম, এটা কথা ছিল আমার ফ্যামিলি থেকে। আর ওর ফ্যামিলি কথা ছিল কে যাবি বা কিছু। বাস এরকম খুব যুদ্ধ করতো আমার ফ্যামিলি। বাস এই বিষয় নিয়ে একটা খুব মারামারি লেগে যায় ওর ফ্যামিলি আমার ফ্যামিলি নিয়ে সব কিছু। তো যাই হোক, এটা আপনার হওয়ার পরে এরকম আমি যদি ঢাকায় চলে আসি, তো আসার পরে আমি বাসা রাখি বা কিছু। যাই হোক, রিপনের মাধ্যমে আমাদের বাসাটা দিল। তো বাসাটা দেওয়ার পরে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা আমার খুব হেল্প করতো। আমার ভাই ছিল বিদেশেও হেল্প করতো, সবসময় আমার হেল্প করে এরকম ছিল। তো ও বাসাটা আমার 3 মাস থাকে আর আমি। তো থাকার পর একটা সময় গিয়া যে বাসাটা শুধু ও একা থাকতো। কারণ কীরকম, যেমন আমার ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত আমার ডিউটি ছিল, সকাল 8টা থেকে রাত্র 11টা। তো আমি আপনার মনে করেন সকাল 8টা থেকে হয়তো 7টার দিকে রুম থেকে বাইরে যেতাম, আর রাত্র 11টার সময় আমি রুমে চলে যেতাম। আর সারাদিন ও একা থাকতো। তো কীরকম এরকম যে একা ওর পড়ান ঠিক না, রুমের টিভি ছিল না বা কিছু যাবতীয় এরকম। তো যাই হোক, টুকিটাকি রুমে যে সামান দরকার সব কিছু আমি কেনাকাটা করি। তো এরকম আমার 3টে মাস ওখানে থাকার পরে একটা সময় আমার বললো কি একটা দিন যে আমার না মিষ্টি খাইতে মন চায়, তুমি লাগে মিষ্টি কিনে নিয়ে আইও। তো আমি কী করলাম, আমি এর জন্য আধা কেজি মিষ্টি নিয়ে কিনে নিলাম 250 টাকা দিয়ে। তো 250 টাকা দিয়ে আধা কেজি মিষ্টি কিনে নেবার আমি বাসায় গেছি। সময় যেতে পারে আরও ওই দিনকে IPL খেলা চলতো। আমি খেলা দেখতে মনে করি বাসায় গেছি 12:30 মতো বাজে। তো এরকম বাজতে একটা সময় যাই দেয় কি যে বইমিটমি করে সব বাসার সময় খেলাইছে ওই সময়। তখন তো আমার না পুরো খুব খারাপ লাগছে, কী হইলো হঠাৎ করে বা কিছু। তো যাই হোক, আমি মিষ্টি যাই খেয়া আমি কী করলাম, ওই সব পরিষ্কার করলাম। তো করার পর দেখি যে গায়ে প্রচুর জ্বর আইলো। তো এখন কী করার আছে, জ্বর আইলো। তখন কী করলাম, তখন আমি ফোন দিলাম, আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ছিল ঋতুরে। তখন বললো যে সুমন দেখ, এখন তো কিছু করার না, যে যাই হোক এটা রাত্রে হয়তো কষ্ট কর। তো যাই হোক সকালবেলা দেখা যায় কী করা যায়। তো যাই হোক সকালবেলা আমি আর ডিউটিতে আসলাম, ওরে ফোন দিলাম। আমরা কী করলাম, ওরা প্রচুর জ্বর ছিল ওই সময়, নিয়ে ওরা আমি মিটফুটে নিয়ে যাই, মিটফুট মেডিকেল। তো মিটফুট নেওয়ার পরে মনে করেন ওখানে কি বললাম এক দাঁড়ালে রাতে কীরকম যে মিটফুট যাওয়ার পরেই আমার এক লোক বলে যে আপনি কি 12 টাকা দেখাইবেন? আমি অবশ্যই 12 টাকা দেখাবো। তখন বলে আমার সাথে আন। তো যাই হোক, এর সাথে যাওয়ার পরে নিয়ে গেল আমাদের মিটফুটে অপরসাইড একটা মেডিকেল ছিল, ওই মেডিকেলটাই ঠিক নামটা কি মেডিকেলে খেয়াল নাই আমার। তো যাই হোক, ওই জায়গায় নিয়ে যায়। ওই জায়গায় নেওয়ার পর আমার কাছে টাকা চাই, আমার কাছে 200 টাকা দাও। আমি বললাম কেন? কয় আমি যে তোমার 12 ডাক্তার কাছে নিয়ে এসেছি বা সেটা আমার দিতে ওই 200 টাকা, ঠিক আছে। আর আমি ডাক্তার কাছে কমিশন নিই, আমার কাছে কেন? তো যাই হোক, এর থেকে আমি টাকাটা খুব জিদ করে টাকা দিনে যাই। ডাক্তার দেখা পরে আমি নিয়ে যাই বাসায়। তো বাসায় নিয়ে যাওয়ার পরে অনেক দিনই আমি এর জন্য খুব কষ্ট করি। আমিও সেবা করতে আমি হয়তো অসুস্থ হয়ে যাই। এরকম করতে একটা দিন প্রায় 3টে মাস আমাদের বাসা শেষ হয়ে গেল। তো একটা সময় বললো কি যে এখন আমি থাকবো না, আমি বাড়ি চলে যাম। বাড়ি যেয়ে আমার ওই সময় আমার সাথে মেট্রিক পরীক্ষা দিয়ে আসছিল, আমি বাড়ি যেয়ে আইয়ে ভর্তি হবো। এটা ছিল ওর কথা, যে আমি যা কিছু করি না করি তাহলে তুমি যা কিছু করো না করো, তুমি আমার লেখাপড়া নষ্ট করো না। বাস আমার দুজন আমি লেখাপড়া করি, বা সেটা আমার ভবিষ্যতে কাজে দিবে, ঠিক আছে। আর তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করো, যদি আমাদের সব ইচ্ছেগুলো নষ্ট হয়ে বা কিছু, কিন্তু ইচ্ছে লেখাপড়ার ইচ্ছেগুলো আমার তুমি এটা পূরণ করো। তো আমি ছিলাম অবশ্যই, যদি আমাদের রক্ত ব্যথা লাগে অবশ্যই তোমার এই ইচ্ছেটা পূরণ করুম, বা সেটা ছিল আমার, ঠিক আছে। যাই হোক, এরকম ও কী করলো, বাসা যাবতীয় সব কিছু সাইডে মারিয়া
আমরা ওর বাড়ি পাঠাই দিলাম আমার সাথে, আমার ঢাকায় ছিল, আমার সাথে বাড়ি পাঠাই দিলাম। তো বাড়িতে যাই পড়ার পরে ও কী করলো, আপনি বাড়ি থাকতো, আমাদের বাড়িতে কিছুদিন থাকতো, ওগো বাড়িতে কিছুদিন থাকতো, তো এরকম করতো। তো ওর ফ্যামিলি কীরকম করতো যে আমাদের ফ্যামিলি থাকার মাঝে ফোন দিত, ওর মায় খুব ভালোবাসতো, একটা মুরগি পাক করলো বা কিছু পাক করলো, যাই খাইয়ে যাবা কিছু। তাই ওরকম না আমার ফ্যামিলি থেকে বলতো যে তাহলে তুই যখন যাও তাহলে তুই সুমনে করতে পারিস, সুমনের সাথে করে নিয়ে যাবা কিছু, তাহলে অবশ্যই তো সুমনে তো ফ্যামিলি মানে বা কিছু। কিন্তু না, আমার ফ্যামিলি করবে, আমার না ওইরকমই ছিল না যে খালাস যে তুই আমার তো কেউ দরকার ছিল, আমি ওরে পাইলেই হয়েছে, বা সেটা ছিল আমার টার্গেট, ঠিক আছে এল করতে। বাস আমার শ্বশুর বাড়িতে যে কোনো ছিল না যে আমি যার ভালোবাসি বা সেটা পাইলেই হয়েছে, বা যার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, বা সেটা ছিল আমার শুধু একটা টার্গেট। তো যাই হোক এরকম করতে করতে আপনার আইয়ে ভর্তি হইলো। তাই ভর্তি হওয়ার পরে সে আমি টাকায় থাকতাম, এই বাড়ি দেখে থাকতো, টুকিটাকি যাবো তো খরচা মরচা যাবো, তিনটা সবগুলো খরচা মরচা আমি সবগুলো দিতাম মেরে। আমাদের বাড়িতে থাকতো কিছুদিন, এগো বাড়িতে থাকতো কিছুদিন, এরকম টাইমগুলো পাস করতো। তো করতে করতে একটা সময় গিয়ে বললো যে আমি তো এরকম ফ্রি থাই বা কিছু, তো একটা কাজ করি, আমি তাহলে সেলাই মেশিন কাজটা শিখতে পারি, বাড়িতে তো লাভ নাই, ভালো কথা আমি সেলাই মেশিন কাজগুলো শিখাই। তখন বলে গিয়ে যে তাহলে তো এরকম আমি যদি ভালোটা লেখাপড়া ভালো আমার সার্টিফিকেট বা কিছু, তাহলে আমি তো কম্পিউটার শিখতে পারি, কম্পিউটার কোর্স করতে পারি 6 মাসের জন্য। দেখে কী হলো, কম্পিউটার কোর্সটা 6 মাসের জন্য কমপ্লিট করলো। তো এরকম করতে করতে এরকম সবগুলো করলো আর কি। তো করার সময় একটা সময় দেখা গেছে যে আইএ পাসটা করলো। তো আইএ পাস করার মাঝখান, আইএ পাস করা শেষ ওই সময় আমার বিদেশ যাওয়ার একটা সব কিছু সিদ্ধান্ত হয়, হ্যাঁ, যে আমি বাইরে চলে যাম। তো বাইরে যাওয়ার পরই দেখা গেছে গিয়ে যে আমি টাকা পয়সা একটা কীরকম যে কীভাবে ম্যানেজ করি, যে সবাই বলে যে যাওয়ার সময় আমি সবাই বলে টাকা পয়সা কম বেশি দিমো, কিন্তু একটা সময় আমি যাওয়ার পরে না কেউটা কোনো টাকা পয়সা এরকম দিতে চায় না বা কিছু। তখন আব্বাই কি করলো যে আমাদের একটা জমি ছিল, জমি নিয়ে খুব গ্যাঞ্জাম ছিল, পাশে একটা জায়গা। আপনার বউয়ের পরিবার কি ততদিনে মেনে নিয়েছে? হ্যাঁ ওরকম ওরে মেনে নিয়েছে, বাস আমার মানতো না। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। ও কন্টিনিউ আসা যাওয়া করতো, আমাদের বাড়ি থাকতো, ও বাড়িতে থাকতো, এরকম আর কি। টাকা পরে যাই হোক বিদেশে আমি কী করলাম, বিদেশ যাওয়ার জন্য সব কিছু গুজ করলাম, টাকা পয়সা যাবতীয় সব কিছু কীরকম যে সবাই বলে আমি টাকা পয়সা দিব, কিন্তু একটা সময় না কেউ টাকা পয়সা দিল না। তখন আব্বাই জমিটা বিক্রি করে দেয়। তো জমিটা বিক্রি করে আব্বাই আমার জমি থেকে 1.5 লাখ টাকা দেয়। 1.5 লাখ টাকা দেওয়ার পর আর কিছু টাকা বিভিন্ন কাছ থেকে টাকা সুদ আনি। তো সুদ মতো এরকম আনার পর থেকে টোটাল আমি 5 লাখ টাকা জোগাড় করি। আমার ওখানে যাওয়ার প্রায় 4,70,000 টাকা লাগে সৌদি যাওয়ার কালে। তো 4,70,000 টাকাগুলো সব টাকাগুলো ছিল বিভিন্ন সুদে মুদের কায়দায়, বাস কেউ নগদ টাকা দিল না আমার বা কিছু, শুধু আব্বাই আমার জমি বেশি 1.5 লাখ টাকা দিয়েছিল। আর এরকম কিছু এরকম টাকা যেভাবে ম্যানেজ করি। তো ম্যানেজ টাচ করার পর শেষে এর একটা কথা ছিল যে তুমি যদি বিদেশ যাও তো একটা আমার একটা শর্ত আছে। হ্যাঁ বললাম যে বলো যে তুমি যদি যাও তাহলে তুমি আমার বিএ অনার্স করাবা, হ্যাঁ বিএ অনার্স তুমি ভর্তি করাবা কিছু, ঠিক আছে, বা বিএ অনার্স এরকম যদি আমি ভর্তি হই তাহলে বেশি একটা খরচা নাই, বেশিটা খুবই কম খরচা। আর তাছাড়া ওইরকম না ক্লাসও করা লাগে না, আমরা 2 মাসে একবার ক্লাসে যাইতে হয় না বা কিছু, ঠিক আছে, তাহলে তো করলে সমস্যা নাই তোমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে অবশ্যই করো, আমি যাইতে পারি। তো যাই হোক এরকম টাকা পয়সা সব কিছু সুদের মধ্যে বিভিন্ন রকম আনিয়ে 5 লাখ টাকা দিয়ে আনা পরে যেদিনকে আমি এর ফ্যামিলিতে কইতে যাই, ঠিক আছে, তো আমার বাবি ছিল লগে, আমার মাই ছিল, আমার বুইনে ছিল। তখন এরা কী করলো, এই যেদিনকে কইতে যাবো ওই দিনকে রাত্রে আমার বললো কি যে তুমি আমার 1,000 টাকা দিও। হ্যাঁ আমি বললাম 1,000 তুমি কী করবা? তখন কইতেছে কি 1,000 টাকা যদি আমার তুমি দাও, দেওয়ার পরে আমি টাকা দিতে আমি ফ্যামিলিতে রুমে আমি রাখার পর তুমি সময় যাবা, ওই সময় যেন আমার আম্মাই তোমার হাতে দিয়ে দেয়, তুমি বুঝতে, হ্যাঁ তুমি যেন বুঝতে পারো যে আমার আম্মাই দিস টাকাটা, আর এটা তোমার মা তোমার আম্মা যেন বুঝতে পারে, ঠিক আছে, বা কিছু মানে যে তোমার কাছে টাকা ছিল যেন না বুঝতে পারে, বা সেরকম একটা কিছু। আর ওরা এতটাই আমার নর্মালটা ফ্যামিলি ছিল যে ওইরকম না 1,000 টাকা ওদের কাছে ওইরকম একটা ছিল না বিষয় বা কিছু। আর আপনার দেখা গেছে কি যে ওরা খুবই নর্মালটা ফ্যামিলি, কিন্তু ওরা না লেখাপড়া সবাই লেখাপড়া পছন্দ করে, ফ্যামিলি সবাই লেখাপড়া পছন্দ করে খুবই। বাস এমন একটা কথা যে ওরা বিক্রি করে খাইতে রাজি, কিন্তু লেখাপড়া ছাড়বে না, বাস এরকম একটা সিস্টেম। তাই ওখানে লেখাপড়া করে। তো এরকম করতে করতে আমি না বিদেশ চলে যাই। তো বিদেশে যাওয়ার পরে আপনার দেখা গেছে গিয়া যে ওখানে যাওয়ার পরে আমি মনে করেন যাওয়ার আগেই আপনার দেখা গেল কি যে টাকাটা অফিস আমি জমা করলাম। আমার অফিস ছিল আপনার ফকিরাপোল, হ্যাঁ ফকিরাপোল জহুরা হোটেল দোতলায় ছিল আমার এমবিসি। হ্যাঁ ওই জায়গা থেকে আমি টাকাটা সব কিছু কন্ট্রাক্ট করার পরে যে সময় আমার কন্ট্যাক্ট ফর্ম দিল, তো কন্ট্যাক্ট ফর্মে আমি তবে এই জিনিসটা আমি সব কাছে একটু ক্লিয়ার করতে চাই কীরকম যে আমার তো হাজারো প্রবাসী আছে বা যাওয়ার সময় বা তখন যায় যে টাকা পয়সা জমার পরে টাকা পয়সা কিছু জমা দেওয়ার অবশ্যই কন্ট্যাক্ট ফর্মটা দরকার, কারণ কন্ট্যাক্ট ফর্মটা না কী করে দালালে দিতে চায় না, ঠিক আছে, যেমন টাকা যাবতীয় সব কিছু দেওয়ায় তখন ওই কন্ট্যাক্ট ফর্ম তারা হাতে দেয়। বাস এটা তাদের একটা মানে প্ল্যান ছিল, বাস এটি সব প্রায় কিছু লোকের ক্ষেত্রে এটা হয়, টাকাটা কমপ্লিট পরে তারা কন্ট্যাক্ট ফর্ম দেয়। তো এরকম দেখা গেছে আমার ওইটা তাই করলো, টাকা কিছু দেওয়ার পরে মানে সব কিছু জমা করবো, আমার কন্ট্যাক্ট ফর্ম দিল। তো কন্ট্যাক্ট ফর্ম আমি দেখতে পাই পরে যে আমার বেসিক স্যালারি মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা, সৌদির 600 রিয়াল বেসিক স্যালারি। আর 8 ঘন্টা ডিউটি ছিল, কিন্তু 8 ঘন্টা ডিউটি আপনার 2 শিফটি, তা ওটা কন্ট্যাক্ট ফর্মে উল্লেখ করা ছিল না 2 শিফটি ডিউটি। কাজ কি ছিল? কাজ ছিল আপনার মসজিদ মাদ্রাসা ক্লিনার। ওকে। তো এরকম যাই হোক ওই কন্ট্যাক্ট ফর্মে উল্লেখ করা ছিল না যে 2 শিফট ডিউটি, টোটাল 8 ঘন্টা ডিউটি উল্লেখ করা ছিল, আর 600 রিয়াল বেতন ছিল, আর খানা খরচা যাবতীয় টোটাল খরচা ছিল কোম্পানির, এটা উল্লেখ করা ছিল কন্ট্যাক্ট ফর্মে। তো যাই হোক এটা আমি সব কিছু করার পরে আমি চলে যাই বাইরে। তো বাইরে যাওয়ার পরে আমি মনে করেন যে ওখানে তারপরে আমি একটা আমার কাছে ফোন ছিল না, তো এই যে ফোনটা আমি একটা ফোন কিনতেছিলাম, তো এই ফোনটা আমি নিয়ে যাই। তো এটাতে ছিল শুধু একটা বাটন ফোন,
তাই অ্যান্ড্রয়েড ফোনটা আমি নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরেই কী করলাম, আমি প্রথম মাসে ওখানে সৌদি যাওয়ার পরেই প্রথম মাসে আমি 520 টাকা বেতন পাই সৌদিতে, 520 টাকা বেতন পাই। তখন ওয়াইফে কোথায় রেখে গেছেন? ওয়াইফ রেখে গেছে আমাদের সাথে ঢাকা। আপনার নিজের বাড়ি না শ্বশুর বাড়ি? না, আমাদের বাড়িতে। তাই যাই হোক, আমি ওখানে থেকে 520 টাকা প্রথম মাসে বেতন পাই। প্রথম মাসে 520 টাকা বেতন পাওয়ার পরে তখন আমি কী করলাম, প্রথম মাসে 520 টাকা বেতন পাই, আব্বার দিলাম 3000 টাকা, আর আমার ওয়াইফের জন্য 10,000 টাকা। কি জন্য দিলাম, যে আমি তো প্রথম মাসে আসছি বা কিছু, আব্বা 3000 টাকা দিয়ে হয়তো মিলাদ পড়াইয়েন, আর তাছাড়া আর আমি যে আমার ওয়াইফের 10,000 টাকা সেটা আমার আব্বা জানে না। এটা আমি দিয়েছিলাম ফোন কিনতে, যে তুই কারণ একটা ফোন কিনে, কারণ ফোন ছাড়া তোর এরকম অডিও কলে তোর কথা কওয়া যায় না বা কিছু, ঠিক আছে, আর এরকম ইমো ছাড়া তোর কথা কই এরকম পোষাইবে না, যদি এখানে ফোন দিলে ডলার দিয়ে ফোন দিতে হয়। তো যাই হোক, এটা আমি একটা ফোন কিনে দিই। তো এরকম ফোন কিনে দেওয়ার পর থেকে মনে করেন যে আমি এরকম 520 টাকা বেতনে এরকম আমার বেতন আসলো প্রতি মাস, ওই প্রথম মাসটাই। তো প্রথম মাসে আসার পর থেকে মনে করেন যে ভাই এমন একটা ডিউটি দিল যে 8 ঘন্টা ডিউটি, আপনার 2 শিফটই। যেমন সকাল 7টা বাজে আমি যাইতাম, সকাল 7টায় গেলে 10টায় রুমে আইতাম, আর 10টায় রুমে আসলে আবার 1টায় যাইতাম, সন্ধ্যা 6টায় আইতাম। যে বাইরে কাজ করতাম বাস, কোনো কিছু এরকম একটা কোনো ছিল না। আর আমার না ওরা আকামা দিল না, 9 মাস পর আমার দিল আকামা। আমি 9 মাস পরে আকামা পাইলাম। তো ওখানে যাওয়ার পরে আমি প্রথম থেকেই সবার সাথে প্রথম যাওয়ার পর কিছুদিন যায় যে আমি বাংলাদেশ থেকে মাত্র 50 টাকা নিয়ে গেছিলাম সৌদিতে, সৌদি রিয়াল নিয়ে গেছিলাম। তো আমি 1000 টাকা এয়ারপোর্ট থেকে বাংলাইছিলাম, ওখানে মনে হয় সৌদি রিয়াল পাইছিলাম কত, সৌদি রিয়াল মনে হয় যে আমি প্রায় 35 টাকা না 40 টাকা পাইছিলাম এরকম। তো পাওয়ার পরে আমি ওখানে যাওয়ার পরে এয়ারপোর্টে, সরি আমি তো কথা ভুলে গেছিলাম, এয়ারপোর্টে 2 দিন ছিলাম। আমার 2 দিন এয়ারপোর্টে কেউ রিসিভ করতে হয় নাই, 2 দিন ছিলাম এয়ারপোর্টে বসা, এয়ারপোর্টে কোনো লোক রিসিভ করতে আসে নাই। তো এয়ারপোর্টে রিসিভ করতে না আসার কারণে দেখা গেছে গিয়ে যে এয়ারপোর্ট দিয়ে আমি কী খামু, তাই আমি ওখান থেকে 15 টাকা একটা বার্গার কিনে খাই। আর আমার লগে একটা পুরনো লোক ছিল, তার বাড়ি ছিল, তার নাম ছিল জাহাঙ্গীর, তার বাড়ি ছিল কুমিল্লা। তো ওই লোকটা ছিল খুবই মানে চালাক আর কি। ওই লোকটা আরও কয়েক বছর থেকে গেছে সৌদিতে, বাসা যাবতীয় সব কিছু জানে আর কি। তো একটা লোকের সাথে বললো যে এই অবস্থা, আমাদের তো কোম্পানি নিতে আসছে না বা কিছু হ্যান। তাহলে ওই লোকটা কী করলো, তোমার কাছে টাকা টাকা কিছু নাই। তো ওই লোকটা আমার না 2 প্যাকেট রুটি কিনে দিল আমাদের। তো ওই রুটি মুড়ি আমাদের খাইতে আমার 2 দিন আমরা খুব এয়ারপোর্টে এরকম সময়গুলো কাটাই বা কিছু। তো একটা হঠাৎ করে আমাদের একটা সময় কোম্পানি গাড়ি আসে, কোম্পানি গাড়ি এসে আমাদের খোঁজ করে। তো খোঁজ করার পর আমরা যাই। তো যাওয়ার পরই মনে করেন ওই লোকটা খুব, ওই লোকের সাথে খুব লাগিয়ে যায়। তো বাসা জানে, তো বাসা জানার পরে তখন বলে যে দেখ আমি সরি হয়তো আমি বুঝতে পারি না যে তোর আইসিস বা কিছু বাস এরকম, আর তখন আমি আসলাম কিন্তু খুঁজতে পাই না, বাস এরকম হয়তো বাহানাগুলো দেখাইতো। তো যাই হোক, এরকম করার পর আমি আমার যে প্রজেক্ট ছিল, আমার যে ক্লিনার প্রজেক্ট, বাস ওই প্রজেক্টে আমি আমার ডিউটি করা শুরু করে দিই। তো ডিউটি শুরু করার পরই মনে করেন দেখা গেছে গিয়ে যে প্রথম মাসে 520 টাকা বেতনটা পাওয়ার পরে তখন তো আমার মাথা ছিল যে এই 10,000 টাকা দিয়া 13,000 টাকা বেশি ছিল, সে দিয়ে আমি কী করবো, আমি 5 লাখ টাকা দিয়ে কি আমি আমার সুদের টাকাগুলো দিমু, না আমি আমার ওয়াইফের চালামু, না আমি আমার ফ্যামিলিতে দিমু, তাহলে এই তখন আমি কী করবো। বাস তখন আমি ওখানে তো যাওয়ার পর থেকে যে কান্দা শুরু হয়, পুরো ডিটেলস 4-5 মাস শুধু আমি কানতেই থাকি ও জায়গায়, যে এত টাকা দিয়ে আমি কী করবো, এই কম টাকা দিয়ে আমি কী করবো, বাস আমি কীভাবে ইনকাম করবো বা কীরকম, বাস ওরকম কোনো লাইন গেটও ছিল না। বাস যেহেতু আমি নতুন, তখন একটা লোকের সাথে দেয় আমার পরিচয়, ও আমাদের কোম্পানির লোকই, বাস ওর আমি 1 বয়স, ও আমার সাথে হয়তো 2-1 বছর ছোটো হইতে পারে, নাম বাড়ি ছিল পাবনা। তখন আমার বলে যে সুমন ধৈর্য ধরো বা কিছু, আর তাছাড়া দেখো আমি তো তোমাদের মতো, বা আমাদের এই কোম্পানিটা ছিল প্রজেক্টটা ছিল নতুন ক্লিনার প্রজেক্ট, টোটাল আমাদের এই প্রজেক্টটাই মনে করেন আমরা অবশ্যই যাই হোক এরকম মনে করেন যে টাকা পয়সা যাবতীয় কিরকম দেখা গেছে গিয়ে যে এটা আমি তাই ইনকাম করা শুরু করলাম। আর আমি 9 মাস আকামা ছাড়া শুধু বাইরে চললাম সৌদিতে। কারণ কীরকম বাইরে চললাম, যে আকামা তো পাইতে 9 মাস আকামা দিতে শুধু বাইরে চলতাম, বিভিন্ন রকমের কাজ করতাম। কিন্তু ওই জায়গা থেকে আমার টার্গেট ছিল যে আমি ভাষা শিখবো, কারণ ভাষাটা হচ্ছে মেন, কারণ ভাষা হ্যাঁ আমি, কারণ ভাষাটা হচ্ছে মেন, ভাষা না শিখতে পারলে কিছু করা যাবে না বা কিছু। তখন এরকম কী করতাম, আমি যখন একটা ডিউটি করতাম, একটা বাংলাদেশি ফোরম্যান ছিল আমার, তখন আমি বাংলাদেশি ফোরম্যান ছাড়ার পর আমাদের কোম্পানি সৌদি ফোরম্যানও ছিল, তখন আমি কী করলাম, আমাদের বাংলাদেশি ফোরম্যান সাইডে আমি সৌদি ফোরম্যানের সাথে ডিউটি করা শুরু করলাম। তো করার পর থেকে ওই জায়গা থেকে আমাদের ভাষাগুলো শিখে নিলাম, সব সৌদির ভাষা, আরবি ভাষাগুলো। হ্যাঁ, তো আরবিগুলো ভাষাগুলো শেখার পরই মনে করেন যে শুরু করলাম আমি বাইরে ইনকাম। কীরকম, যেমন আমার খুবই কষ্ট করি এখন সৌদিতে, আপনি 8 ঘন্টা ডিউটিতে, যে 8 ঘন্টা ডিউটি কোম্পানি দেওয়ার পরে যে যেটু ফাঁক পাইতাম ওইটু ফাঁকে আমি টাইমগুলো বাইরে দিতাম। তো বাইরে দেওয়ার পরই মানে আমি বাড়ি থেকে ইনকাম করতাম, যেহেতু টোটাল প্রতি মাসেই আমার মনে করেন যে আমার বেসিক সেলাই মেলাই মিলেই প্রায় সৌদির 1500 রিয়াল, প্রায় 2000 রিয়াল হয়ে যেত সৌদির। বাংলা টাকায় কয় টাকা? বাংলা টাকায় প্রায় 50,000 টাকা মতো। টাকা কি করতেন? হ্যাঁ, এই টাকা মনে করেন আমি আমার ফ্যামিলিতে অর্ধেক দিতাম, অর্ধেক আমার ওয়াইফের দিতাম। অর্ধেক ওয়াইফের দিতেন? হ্যাঁ, অর্ধেক ওয়াইফের দিতাম, আর অর্ধেক আমার ফ্যামিলিতে দিতাম। আপনার ওয়াইফ লেখাপড়া করতো ওই সময়? হ্যাঁ, ওই সময় ও বি অনার্স করতো। আপনি লেখাপড়া করছেন ক্লাস 3 পর্যন্ত? আমি ক্লাস 3 আর ওই সময় ও বিএ অনার্স পড়তেছে? হ্যাঁ, বি অনার্স করতে। তাই এই যে তো আমার ফ্যামিলি শুধু হাজারবার বলতো যে ওরা লেখাপড়া করাইস না বা কিছু হ্যানতান থাকবে না বা হ্যানতান, কিন্তু বাস আমার বিশ্বাস ছিল তার প্রতি, তাই আমি এতটাই বিশ্বাস করতাম, যে খুবই আমি তার বিশ্বাস করতাম। আর সব দিকে মানে কোনো সময় যদি আমার বলতো অন্য কেউ যে না এই কাজটাও করছে, বাস আমার কোনো বিশেষ হইতো না, সেটা এরকম বিশেষ করতাম। তো এরকম করে সৌদি আমি ওখানে খুব কষ্ট করি। তো কষ্ট করার শেষ দেখা গেছে গিয়ে যে প্রতি মাসে যে টাকাটা হয়, সে টাকাটা আমি অর্ধ দিতাম, অর্ধ আমি, কিন্তু ওখানে এতটা এরকম কষ্টগুলো করি যে কষ্টগুলোতে আমি বলে আমার চোখের পানি এগিয়ে পড়বে। তো ওখানে টোটাল আমি 3 বছর আমি এরকম থাকি সৌদিতে। 3 বছর থাকার পরে মনে করেন যে একটা সময় দেখা গেছে কি যে কিছুদিন আমি ধরা খাওয়ার কিছুদিন আগে আর কি, তো কিছুদিন ধরা খাওয়ার আমি কিছুদিন আগে আমি বললো কি যে তুমি যে ইমুটা চালাও না, তোমার ইমুটা দাও আমি হ্যাক করে চালাই।
আমার বললো। তো আমি বললাম যে তুমি আমার ইমোটা হ্যাক করবা কেন? কইছে কি তোমার কি কোনো সমস্যা? আমি কইছি না, আমার ইমো যদি আমার ওয়াইফ হ্যাক করতে আমার কোনো সমস্যা নেই, আমার তো ফোন দিবে কোনো বাইবে যায় ফোন দিবে, কোনো মেয়ে তোমার ফোন দিবে না, ঠিক আছে? তখন এই করলো আমার ইমোটা হ্যাক করলো। তো আমার ইমোটা হ্যাক করার পরেই আমার ইমোটা প্রায় হ্যাক করে চালাইতে আছে, আমি কার সাথে কথা কই, যাবতীয় কার কাছে টাকা পাঠাই, টোটাল আমার ফ্যামিলি যাবে সব কিছু জানতে পারে বিষয়টা, যাই বিষয়টা জানতে পারে। তো এই শুধু আমার ইমোটা হ্যাক কিন্তু আমার বন্ধু বান্ধবগুলো ফোন দিত, কিন্তু ফোনগুলো যখন আমার ইমোগুলো আমার বন্ধ থাকতো, আমি বাইরে কাজ করতাম, আমার মোবাইলটা আমি রুমে রেখে যাইতাম, কারণ আমি সাথে ওখানে বিভিন্ন কাজ করতাম, এই জন্য আমি ফোনটা আমি রুমে রেখে যাইতাম, কারণ পানি বিভিন্ন কাজগুলো করতাম, নিতাম না, ফোনটা রুমে রেখে যাইতাম। আমি ইমোটা বন্ধ পাইতাম, তখন এই ফোনগুলো আমার ওয়াইফের কাছে যাইতো, তো আমার ফ্রেন্ডগুলো যারা ফোন দিত। তো এরকম সময় গিয়া যে একটা সময় ওদিনকে ছিল ন্যাশনাল ডে, খুবই আমার নসিবটা খারাপ। তো ওদিনকে আমার রুম পার্টনার ছিল আমার 3 জন। আমার রুম পার্টনার ছিল রাশিদুল, একটা ছিল খাইরুল, 3 জন রুম পার্টনার ছিলাম। তো আমার 3 জনই শুধু কোম্পানি ডিউটি হিসেবে বাইরে ইনকাম করতাম। তাই আমার 3 জনই বাগযোগ করিয়া আমরা রুমে আমাদের কোম্পানিতে খানাগুলো দিত, খানাগুলো আমি খাইতে পারতাম না, খুবই খারাপ খানা ছিল, সিকিউরিটি করতো। তো এরকম করতে করতে মনে করেন জায়গা আছে গিয়া যে বাইরে একদিন ন্যাশনালে ছিল, আমরা কী করলাম, ওদিনকে কোম্পানি ডিউটি ছিল কিন্তু কোম্পানি ডিউটি আমরা যাই নাই, কারণ ওভার টাইম, কারণ 2 ঘন্টা ওভার টাইম কেউ করতো না বা কিছু, সেখানে বাইরে ইনকাম করতো সবাই। তো যাই হোক আমার ডিউটি যাই না, তাহলে ওইদিনকে আমি কারে বললাম খাইরুলের যে আরে আমার ওয়াইফের সাথে সবসময় ফোনে কথা বলতাম, 24 ঘন্টার সাথে ফোনে কথা হইতো, বা ওই দিনকে আমি এর সাথে ফোনে কথা বলার সময় একটা সময় বললো কি যে এখন তো আসলে নামাজ পড়ুম বা এখন বৃষ্টি হয়তো কথা বলতে পারবো না, ঠিক আছে তাহলে একটা কাজ করো, যদি ভালো থাকো সকালে আল্লাহ সকাল কত হইবে, আমার সাথে কথাটা কইলো। তো কথাটা করার পরে আমি বললাম তো ঠিক আছে। তো এই কথা শেষে আমি বললাম, আমি খাইরুল আবার বললাম যে রুম পার্টনার খাইরুল আজকে তো হয়তো রুমে আসলে পাক করি, কী পাক করুম? তো বলো কি সুমন, তো এটা পাতা কবি তুই পাক কর। তাহলে আমি কী করলাম, পাতা করে পাক করতে বই। তো পাক করতে বলার পরে পাতা করে পাক শেষ হয়ে যায়, কতক্ষণ পর দেখি খাইরুল রুমে নাই, ও চলে গেছে বাইরে কাজের জন্য চলে গেছে। আর রাশিদুল আমার ছিল, রাশিদুল বাড়ি ছিল কুষ্টিয়া। তো ওকে ও দেখলাম ওর জিজ্ঞাসা রাশিদুল বাইরে যাবি কাজের জন্য, ওকে সময় যদি কাজে যায় তুলে আমি ডাইকে নিয়ে যাম সাথে করিয়া। আর ও টাস খেলাইতো, ওকে যে ঠিক আছে তুই পাক কর, আমি টাস খেলাই, তোর পাক শাকও দুদিন একসাথে যাবো। যাই হোক আমি পাকশাক করা শেষে ও টাসমাস খেলাইলো। পরে কী করলাম, আমি রুম থেকে খাইতে আর 2 দিন একসাথে আমার বাইরেই গেলাম, আর খাইও লাগে গেছে টোটাল 3 জন। তো যাওয়ার পরে ওই দিনকে মনে করেন যে কাজের জন্য যেহেতু আমি বাইরে মানে এমন খুব কষ্টগুলো করতাম, যেহেতু আমি ভিক্ষা করে ওইরকম দাঁড়াইতো তো কাজের জন্য বাইরে, সেম ওরকম দাঁড়াইতো তো কাজের জন্য। তো কাজের জন্য সেম ওরকম দাঁড়াবার পরে মনে করেন দেখা গেছে গিয়ে যে একটা গাড়ি এলে তো ওরা ভাষা কইতে পারতাম না, বাস আমি ভাষা কইতে পারতাম, হ্যাঁ যে তুই কী কাম করাবি, বাস ক ঘন্টা করাবি, কয় টাকা দিবি, ঠিক আছে বাস এরকম আমি কন্ট্যাক্ট করতে পারতাম। তো যাই হোক আমি আরবি ভাষাগুলো সব পারি। তো কন্ট্যাক্ট করার পরে ওকে করতো কি যে আপনি কইছে যে 2 ঘন্টা কাম করাম, 2 ঘন্টা ধরে আমি 30 টাকা দেবো, ঠিক আছে যাবি কিনা, বাস এই কাজ করামো, কিছু রুম তারতিব করামো, সামানটা মানে জায়গায় 2 জায়গায় ছড়ামো বা কিছু এরকম বলতো। তো আমি যাইতাম। তো এরকম করতে ওই দিনকে ন্যাশনালটা ছিল, ওই দিন কি মনে করেন যে হঠাৎ করে রুমে একটা লোক, রোডে বেশি লোক ছিল না, রোডে কিন্তু গাড়িও ছিল না, ঠিক আছে হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আসে কোত্থেকে জানো আপনি, পুলিশের গাড়ি ছিল আপনি একটা মাইক্রো বাস তো, আর কোনো পুলিশের কোনো স্টিকার ছিল না, বোঝা যাচ্ছে না পুলিশের গাড়ি না কিছু, ঠিক আছে। তো যাই হোক পুলিশের গাড়ি আসার পরেই আপনার ওই এক রোড থেকে আমাদের ক্যাম্পের অন্য একটা কোম্পানি গাড়ি আসতে আছে। তাই আসার পরেই আমাদের বললো কি, আমি রাশিদুল কী করলাম, 2 জনে এতটাই ক্লোজ ছিলাম, মানে আধবান 2 জনে রোডের পাশাপাশি আটতে আসি। আটাবার ওই অন্য একটা কোম্পানি গাড়িতে আমাদের গ্লাস খুলে বললে গেল কি মাত্র 1 সেকেন্ডের মধ্যে যে তোরা দৌড়া পুলিশ আসছে, হ্যাঁ এখন রাশিদুল কইছে সুমন চল পুলিশ আইছে। আমি কই কোত্থেকে পুলিশ আইছে, বলে লকডাউনের সময় বা কিছু বা রাস্তাঘাট কোনো গাড়ি নেই, পুলিশ আইবে কোত্থেকে, পুলিশে কী করবে? তখন কইছে না সুমন চল পুলিশ আইতেও পারে। তো যাই হোক আর ওই পুলিশের আমাদের সামনে একটা গাড়ি কিছুক্ষণ আগে একটা ব্রেক করছে, আমাদের সামনে একটা কিছুটা গাড়িটা আগে ব্রেক করছে। তো ব্রেক করার আমাদের সামনে কিছু লোক ছিল, ওর সাথে কথা কইতে আছে। তো কথা কইতে হওয়ার পরে আমি তো বুঝতে পারি যে পুলিশের গাড়ি বা কিছু, ঠিক আছে কারণ ওই যে পুলিশের গাড়ি ড্রাইভিং করছে না, ও ফলো করে রাখছে আমাদের 2 জনারে, জোরা কই যাইবে বা কিছু, ঠিক আছে। তো যাই হোক এটা করার পর আমি রাশিদুল কী করলাম, একটু রিল্যাক্সে মনে করেন 2 হাত পাত দিয়ে আটতে রোডের ওভার সাইডে গেলাম, তো ওভার সাইডে যাওয়ার পরে পুলিশটা কী করছে, ফলো করে রাখছে আমাদের, ফলো করে রাখিয়ে মনে করেন 1 সেকেন্ডের মধ্যে একটা গাড়িটা ঘুরে টান দিয়েই একটা ইশারা ছিল, ইশারা অমান্য করে গিয়ে আমাদের সামনে ব্রেক করছে। তো ব্রেক করে আমার আরবি জিগাইলো যে তোরা কই যাবি বা কে আইছিস রোডে, হ্যাঁ তখন আমি কইলাম যে দেখ যে আমি গরিব বা মিসকিন, হ্যাঁ যেমন আরবি ভাষা মিসকিন। তখন কইতেছে গিয়ে যে তাহলে মিসকিন তো তুই রোডে নামছিস লকডাউনের ভিতরে বা কিছু, ঠিক আছে আর তুই জানিস না বাইরে কাম নিষেধ, তোর কোম্পানি যদি কোম্পানি কাজের জন্য, তাহলে তুই বাড়ি কাজ কে করবি, ঠিক আছে এটা ছিল ওর কথা। তখন আমি বললাম যে তাহলে আমি কী করতে পারি বা কিছু হ্যান ত্যান, তাহলে তুই কে আইছিলি? তখন আমি বলছিলাম যে না আমি কাজের জন্য নাই না, আমি এই মসজিদে আমি ওয়াশরুমে যাবো এই জন্য আসছিলাম। তখন ওকে যে আমি তোরা দেখছি তুই এখানে কাজের জন্য বসছিলি, তাহলে তুই এখানে আমি তো তাকে কেউ ওয়াশরুমে যাবি, এটা করার পরে কী করলো কয় যে আকামা দে, দেখো আকামা দিলাম, আকামা দেওয়ার পর কইতেছে গাড়ি ডালা খুলে দিচ্ছে, গাড়িতে ওঠ। তো যাই হোক গাড়ি ডালা খোলার পর দেখি যে আমাদের রোডে যত লোকগুলো ছিল আগে যে লোকগুলো আসছে, মানে আমাদের রুম পাটা খালি আগে আসছে, সবাই দৌড়ে নিয়ে আসছে। তো ওই গাড়িটার মধ্যে মোটাল আপনার 15 জন আমাদের লোক হইতো মানে ধরতো গাড়িটার ভিতরে। তো আমাদের দুজন থেকে কমপ্লিট করছে 15 জন আর কি, এরকম ছিল। তো এর মধ্যে এই খাইরুল যাবতীয় সব কিছু আমার ফ্রেন্ড বা আমাদের ক্যাম্পের সব লোকগুলো গাড়ির ভিতরে। তখন তো বাস কিছু করার নাই, কান্দাকাড়ি করা ছাড়া বা কিছু।
তার সময় দেখা গেছে কি এরকম করতে করতে আমাদের কী করলো খুবই করলাম রিকোয়েস্ট করলাম না ছাড়লো না। ওর কথা ছিল যে না এই সরকার থেকে ই করা আর তার বাংলাদেশ ছাড়া কোনো পথ ছিল না তোদের, এটা বাংলাদেশ যাইতে হইবে। তো এরকম করার সময় দেখা গেছে গিয়ে যে চলে যায় আমাদের নিয়ে যায় থানায়। তো থানা নেওয়ার পরে দেখা গেছে গিয়ে যে 3 দিন আপনি কী করতো যে কোনো টেস্ট করাইলো। তো কোনো টেস্ট করার পরে আমাদের কোনো সার্টিফিকেট ভালো আসলো। তো ভালো আসার পরে আমাদের ওই সময় দিয়ে আমাদের থানায় নিয়ে গেল। তো থানায় নিয়ে থানায় 3 দিন রাখলো। আমাদের ধরছিল বুধবার দিন ধরছে। তো বুধবার ধরে থানায় 3 দিন রাখছে, শুক্রবার দিন তো রাখছে থানায়। তো রাখার পরে 3 দিনে কোনো খানা দিত না, কোনো খাওয়ান নাই। হ্যাঁ 3 দিনে কোনো খানা দিত না। তো আমি বাসার আমি খুব কইতাম যে তাহলে তুই 3 দিন খানা দিস না, তাহলে মানুষ খাইবে কি? তখন কইতেছে গিয়ে যে খানা কি আমার টাকা দিয়ে দেবো, পুলিশ কইতে আছে। আচ্ছা তারপর দেখা গেছে গিয়ে যে যাও সৌদি আরব থেকে আমি ধরা খাইয়ে পরে মনে করেন জেল মেল খাটার শেষে আমি আপনি ওই রিয়ে দিয়ে আপনি প্রায় টোটাল 1.5 মাস জেল খাটি। আচ্ছা। তো 1.5 মাস জেল খাটা শেষে তো আমার ইমু হ্যাক করছে। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল শাইন, আমি তো বললামই যে তোর বাড়ি ছিল পাবনা। তো ওই শাইন আমার ফোন দিত। তো শাইন ফোন দেওয়ার পরে ফোনগুলো ওর কাছে যাইতো। তোর কাছে যাওয়ার পর থেকেই ও মানে আগে থেকেই যেমন এর আমি টাকা পয়সা যাবতীয় যাওয়া সব কিছু দেওয়াটার পর থেকে মানে আমার এর মানে এটা মন ছিল অন্য রকমের। ঠিক আছে যে না আমার এটা টার্গেট ছিল কি যে আমি না অবশ্যই সুমন বাংলাদেশে আসলে আমি সুমনকে থাকবো না বা কিছু, আমি ওর টাকা যাতে লেখাপড়া করুন যাবতীয় সব কিছু করবো, কিন্তু একটা সময় গিয়ে ওটা আমি জিগামো না বা কিছু সময় আমি সাইডে দেবো বা সেটা ছিল ওর ভিতরে একটা প্ল্যান ছিল। এটা করার পরে আমি মনে করেন যে বা ওখানে খুবই কষ্ট করি, যেমন 1.5 মাস জেল খাটি। 1.5 মাস 3 দিন সাথে পর খাওয়ান দিত, জেলখানা খুবই কষ্ট ছিল, উকুন মুকুন ছিল, খুবই কষ্ট ওখানে। তো যাই হোক একটা সময় গিয়ে এলো যে এরে আমি ফোন করি। তো ফোন করার পরেই জেলে বইয়া জেলখানা আমার টাকা আর রাখার আগে আমি করছিলাম, আমার বইনে আমাকে 70,000 টাকা পাইতো। তো 70,000 টাকা পাওয়ার পরে আমি কী করলাম, বইনের কাছে 70,000 টাকা, আমার বইনে বলে সুমন আমার তো গলা অপারেশন হইব, তাহলে তুই আমার কিছু টাকা দে। তাহলে আমি বললাম যে ঠিক আছে আমার কাছে অল্প কিছু টাকা আমি বেতনও পাইছি, তাহলে আমি অল্প কিছু টাকা যদি থাকে জমাই আমি বাইরে থেকে ইনকাম করি, আমি কিছু টাকা তোর আমি প্রায় 70,000 টাকা দিলে আমি 30,000 টাকা আমি তোর দিয়ে দেবো, আর বাদ বাকি 50,000 টাকা আমি তোর পরে দেবো। তো দেওয়ার পরে আমি যে টাকা যাই জমাই টাকাগুলো সব রুমে রাখি, টোটাল আমি 1170 রিয়াল সৌদির রুমে রাখি। হ্যাঁ আর আমার রুমে যত সামান টামান ছিল মোবাইল টোবাইল সব কিছু আমি রুমে ছিলাম, শুধু আমি একটা গেঞ্জিটা সিরে প্যানে আমি যেরকম বাইরে ইনকাম করতাম ওই রকম আমি ধরা খাই এরকম আমি দিলে থাই। তো তারপরে কী করলাম, আমার একটা ছিল ফোরম্যান ছিল, যার নাম ডিউটি করতাম, ফারুক ভাই তার নাম। তার আমি ফোন দিলাম যে ফারুক ভাই আমি তো হয়তো বাংলাদেশে যাবো বা কিছু, আর এই সামানটা মাঝে রুমে আসলে তো আমি হয়তো পাবো না, তাহলে দেখা গেছে গিয়ে যে আপনি একটা কাজ করেন, আমি আমার লকারের ভিতরে টাকাটাই কিনছি 1170 রিয়াল টাকা। ঠিক আছে আর আমার একটা মোবাইল কিনছিলাম অল্প কয়েকদিন 3 দিনে একটা মোবাইল কিনতেছিলাম না এই মোবাইলটা। তখন ফারুক ভাই কইছে গিয়ে যে সুমন একটা এই তোমার ওয়াইফের নাম কি সোনিয়া? আমি কইছি হ। আপনারা ছিলেন কীভাবে? কয় তোমার ওয়াইফ কি তোমার ইমু হ্যাক করছিল? আমি কই হ। কয় তাহলে তোমার ওয়াইফের সাথে আমার লাগে মেসেজ সেটিংয়ে কথা হয়েছে। হ্যাঁ তো তোমার ওয়াইফে জিজ্ঞাসা করছে যে সুমন কই আছে বা হ্যানতেন আর সুমন রুমে কী রাখছে না রাখছে। তখন আমি বললাম যে সুমন রুমেটা হারা গিয়েছে 1170 রিয়াল, বা সে টাকাটাই পাইবে আর অন্য কিছু পাইবে না। ঠিক আছে তখন বললো টাকাটা আমার কাছে পাঠান, তোমার অভিজ্ঞতা কইছে। তখন আমি বললাম যে ফারুক এটা কাজ করেন, আমার তো জেলখানা চলতে খুব কষ্ট, তাহলে জেলখানা আমার কাছে মাত্র 3 টাকা ছিল, আপনি আমার 200 টাকা জেলখানা বিকাশে পাঠান আর বাদ বাকি টাকাটা আপনার কাছে রাখেন, কারণ আমার ফ্যামিলিটা এতটাই গরিব ছিল যে আমি যে এয়ারপোর্ট থেকে যে আমার নিতে আইবে এই টাকাটা ওর কাছে নাই। বা সেই কথা আমি একটু কিছু মিত্ররা বলছিলাম। তো যাই বলাটার পর মনে করেন দেখা গেছে গিয়া ফারুক ভাই কী বললো আমার এই 200 টাকা জেলখানা পাঠাই দিল। তো জেলখানা পাঠাই দেওয়ার পরে আমি শুধু ওই জেলখান থেকে শুধু 200 টাকা দিয়ে ফোনে কথা কইতাম। তো ফোনে 200 টাকা থেকে তোমাদের ফোন করলে আপনি প্রায় 5 টাকা লাগিয়ে যাইতো বাংলাদেশে ফোন করলে, কারণ একটা জেলখানাটা ব্যবসা ছিল, যাদের কাছে মোবাইল ছিল ওই কাছ থেকে। তো এরকম করে 200 টাকা কতদিন কথা কওয়া যায়। তা একটা সময় ফারুক ভাই ফোন দিয়ে করলাম যে ও যে পরে আমার ওয়েবসাইটে আমি সবসময় যোগাযোগ করতাম। তো করার পরে তোমার খালি একটা জিনিসই বলতো তুমি বাংলাদেশে কবে আসবা, বাস তোমার বাংলাদেশ কবে পাঠাইবে, শুধু এই কথাই ছিল। আমি যদি বিকেতে আমি ভালো আছো কিনা খাইছো কিনা বা এই কথা উত্তর দিত না, বলতো তুমি বাংলাদেশে কবে আবা বা তোমার কবে পাঠাইবে, বাস এই কথাগুলো যদি কাছে জান। তখন আমি বললাম যে কবে পাঠাই তা তো আমি জানি না, ঠিক আছে বাস আর আল্লাহ জানে, বাস নসিবে কবে বাংলাদেশ দেখবো বা কিছু, ঠিক আছে বা এরকম কিছু তুমি বলতাম। আর এখন খুবই আমি কষ্ট করতাম। তো একটা সময় আমি জেলখানাতে তো কান্দাকাটি করতাম, বাস ওই দিনকে যেদিনকে আমি টিকিটটা পাই বাস ওই দিনকে আমি বেশি কান্দাকাটি করি। কিন্তু কীরকম যেদিনকে আমি বুঝতে পারি যে আমার মনেই বলছে যে না ওজন একটা কিছু করছে, এরকম কিছু মানে মন থেকে আমার একটা কষ্ট লাগতেছে বেশি। মানে খারুল কী করলো আমার খুব বুঝাইলো যে সুমন কী হয়েছে না হয়েছে বা এরকম কে কান্দা করিস। আমি বললাম যে ভাই সত্য কথা তোর আমি বলি যে না ওটা কিছু করছে বাস এরকম কিছু, বাস আমার কেমন মন থেকে কইতে আছে। দেখো এই ওই দিনকে কী করলাম আমি টিকিট পেলাম। তো টিকিট পেলাম দুপুর 2টার সময়, দুপুর 2টার সময় টিকিট পেলাম। আমার 440 জন বাংলাদেশে আবার টিকিট পেয়েছি জেলখানা থেকে। তো ওর মধ্যে আমার টিকিটটাও ছিল। তো আমি কী করলাম, আমার একটা লোক ছিল নাম ছিল শামীম ভাই। শামীম ভাই বললাম বিষয় শামীম ভাই আমি তো টিকিটটা পাইছি, তো আমি আমার একটু ওয়াইফে জানাইতে পারি বা আমি একটু ফ্যামিলি জানাই, কারণ আমার মায়েরা খুব টেনশনে, আমার আব্বা পুরো কান্দাকাটি করে। তখন কিন্তু আমরা জেলখানায় ছিলাম। তখন কী করলো যে আমি টিকিটটা পাইছি মতো মনে করেন আমি আমার মায়ের 1 মিনিট ফোন দিলাম যে মা আমি তো টিকিটটা পাইছি, আমি বাংলাদেশ আইতেছি বা কিছু, ঠিক আছে। আর আমি আমার ওয়াইফের ফোন দিতে পারি না, কারণ ফোন টাকা ছিল না, কারণ আমি জানি যে তো অবশ্যই আমার মা জানাই আমার ওয়াইফের যে সুমন আইতেছে বা কিছু, তো খুশি হইবে বা কিছু, ঠিক আছে শুনলে বা কিছু। যাই হোক এটা আমার মায় আমি কথা বলার টিকিটটা পাই। তো টিকিটটা পাওয়ার শেষে কী করলো যে আরেকটা কথা আমি হয়তো ভুলে গেছিলাম, টাকাটা কাছে ছিল ফারুকের কাছ থেকে ফোন দিয়ে টাকাটা নিয়ে নেয় আমার ওয়াইফে যে সুমনের টাকাটা আমার দিয়ে দেন।
ঠিক আছে। তো ফারুক ভাই কি করে বলে যে ঠিক আছে তাহলে আমি সুমনের কাছে জিজ্ঞাসা করে লই দেয় যে সুমন তোমার টাকা কি আমার ওইভাবে দিব কিনা বা কিছু। তখন এর লাগে আমার কিছু কথা হলো এই বলে যে ঠিক আছে ফারুক বলছে টাকাটা অবশ্যই আমি আনি, কারণ একটা সময় দেখা গেছে যে রাত 2-3 বাজে তোমার ফ্লাইট করাই দিবে, ঠিক আছে। তখন দেখা গেছে ফারুক ভাই ডিউটি থাকবে রুমে থাকবে এখন ঠিক নাই, তখন তুমি টাকা পাবা কেমনে, তা সেটা কাজ করো টাকা আমার কাছে ফারুক ভাই পাঠাইতে কও, তুমি আবার পরে টাকা আমার কাছ থেকে নিও। হ্যাঁ তখন আমি বললাম যে ফারুক ভাই ঠিক আছে আমার ওয়াইফের টাকাটা চাইতেছিলাম, আমার ওয়াইফের টাকাটা দিয়ে দেন। তো কি করলো ফারুক ভাই টাকাটা আমার ওয়াইফের দিয়ে দিল। তো দিয়ে আমার ফোন দিল সুমন তোমার ওয়াইফের টাকাটা দিয়ে দিয়েছি এবং তোমার ওয়াইফের টাকাটা বুঝতেও পাইছে, হ্যাঁ সব কিছু প্রমাণ আমার কাছে আছে, এমনকি আমি কোম্পানির দিয়ে দেখাইছি যে সুমন টাকা আমি খেয়ে নেই, সুমন টাকা বাংলাদেশে পাঠাইছি, এটাই বলছে ফারুক ভাই, ডকুমেন্টগুলো ফারুক ভাই আমার দিছে। তো যাই দেওয়াটার পরে আমি এর একটা দিন বললাম যে এতদিন জেলখানায় ছিলাম বাস একটা মিনিট আমার ফোন করতে পারতাম, তা আমি তো এতদিন জেলখানায়। তখন বলে আমার কাছে টাকা নেই। আমি বলছি টাকা নাই তাহলে ওই কালকে তো তুমি প্রায় বাংলাদেশ প্রায় 18,000 মতো টাকা পাইলা, তো টাকা তুমি কী করলা? ফারুক ভাই দিল কইতেছে গিয়া কি যে হে টাকা আমি করেছি সব টাকা উড়িয়ে গেলাইছি, বিকাশে ব্যালেন্সে রাহি নাই। তখন আমি বলছি কি বিকাশে ব্যালেন্সে কে রাখো না, একটা সময় আমার কোন সময় আমি বাংলাদেশে আসি তখন তুমি কি আবার বাজারে যাবো, তুমি আবার কি বিকাশ করবো, তার সাথে তোমার যদি ব্যালেন্স থাকে তুমি ট্রান্সফার করতে পারো টাকাগুলো। তখন কইছে না আমি কোনো টাকা রাখি নাই, এমনকি আমার সব টাকাগুলো আমি তুলিয়ে লাইছি। ভালো কথা তুলিয়ে লাইছি, আমি কিছু বলিও নাই। আমি টিকিটটা পাওয়ার পরেই মারে ফোন টোন দিয়ে বলার পরে আমি বাংলাদেশে আসি। তো বাংলাদেশে আসার পরই মনে করেন বাংলাদেশে আমি 3:45 আমি বাংলাদেশে আসি। 3:45 বাংলাদেশে আসার পরই আমি এয়ারপোর্ট নামে সেনাবাহিনী ফোন থেকে ফোন করি। হ্যাঁ তখন কইতেছে কি তুই বাংলাদেশে আসিস, তুই বাংলাদেশে আসিস? আমি তো মনে করি তুই মরছিস, তুই মরিস না? আমার ওয়াইফ কইতেছে। ফার্স্ট ডায়ালগ ছিল এটা? হ্যাঁ ফার্স্ট ডায়ালগ ছিল। কত বছর পর বাংলাদেশে আসলেন? 3 বছর পরে। 3 বছর পর এসে এই পাইলেন তুই মরছিস কি মরছ নাই? তুই বাংলাদেশে আসিস, তুই মরিস না? তুই মরছিস। তখন আমি বললাম যে হঠাৎ করে কথা কে ওই এরকম কথা কে কও বা কিছু। তখন কই যে তুই জানিস না এটা শিক্ষিত মেয়ের রুচি কি, এটা শিক্ষিত পোলা। আমি কি অবশ্যই এটা শিক্ষিত মেয়ের এটা শিক্ষিত বা রুচি অবশ্যই হইতে পারে, কিন্তু এগুলো তোমার কে বানাইছি? বাস আমি বানাইছি, নিজে না খাইও আমি বানাইছি তোমারে, ঠিক আছে। তুমি তুমি কে কও কে কই বুঝতে আসিস না? 6-7 বছর তোর ফ্যামিলি মানে নাই, আমার মানে নাই, তাহলে আমি কি তার সে তোর সে কোনো অযোগ্য ছিলাম? তাহলে তোর ফ্যামিলি কে মানলো না, ঠিক আছে। তখন আমি বিষয় বলছিলাম যে তুমি যে আমার সাথে আসছিলা তোমার ফ্যামিলি আমার মানছিল না, আর আমার ফ্যামিলি নাও মানে বলছে আমি তো আসি, তখন তোমার ফ্যামিলি কথা এখন কে লাগবে? তোমার ফ্যামিলি এই বিষয়ে আমার ফ্যামিলি লাগবে, ফ্যামিলি সাথে তোর সাথে থাকা যায় না বা কিছু। আর আল্লাহ দিন যে সময় আমার কি শেষ হয়ে গেল আর আমি আমার বাড়িতে বিষয়টা জানাইলাম বা কিছু, মানে হেরা শুধু একটা কথাই বলে যে বিষয়টা আমি তোমার আগেও কইছি বাস আমার কথা বিশেষ করো নাই, ঠিক আছে। তাহলে এখন আমার কি করার আছে, ঠিক আছে। আমরা এমনকি সব কিছু না করছি বাস আমার কথাগুলো হনো নাই, তাহলে এখন নিজের পায়ে নিজে কুড়াল মারছো বাস আমরা কী করুম? এটা ছিল আমার ফ্যামিলির কথা। যাই হোক আমি কী করলাম এরকম করতে করতে একটা সময় আসি বাংলাতে আপনার ওই যে কোয়ারেন্টাইনের শেষে আমি কী করলাম বাড়িতে আসি। তো বাড়িতে এসে আমার ফ্যামিলিকে আমার আব্বাই কী বললো যে দেখ তোরে, আর ওই সময় আমার সাথে দেখা করতে যায় আমার আপনার এই সেনাবাহিনী কোয়ারেন্টাইন আমার ফ্যামিলি সবাই। তো দেখা করতে যাওয়ার পরে মানে আমি না বাস কার কাছে কী কৈফত দেবো আমি বলতে পারি না যে আমি ওরা খাই আসছি বা কিছু, বাস আমি এতটাই কষ্ট করি, ঠিক আছে। পড়ার সময় দেখা গেছে গিয়ে যে আমি কি না সেহাদিক তাকাই না, বাস না খাই শুধু আমি কানতে আসি যে আমি কি ভুলটা করলাম। ঠিক আছে, বছর পরে আসছেন, কয় টাকা নিয়ে আসছেন? আমি তো আমার কাছে কোনো টাকা নাই, 0 পয়সা। কত বছর ছিলেন দেশে? 3 বছর। এইটা একবারও আসেন নাই? 3 বছর একবার আসি নাই। কত টাকা কামাইছেন 3 বছরে? 3 বছর আমি 9 লাখ টাকা মতো ইনকাম করছি। এই সব কি বউরে দিয়েছেন আর পরিবারে দিয়েছেন? হ্যাঁ পরিবারেও দিছি এমনকি আমার ওয়াইফেরও দিছি। আচ্ছা তারপর আমার এই কথাটা বলার পরেই আমি তখন কী করলাম, আমি আবার সবাইকে দেয়াটা করে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে কী করলো আমার আব্বাই আমার 4,000 টাকা দেয়, হ্যাঁ ওই সেটা পাইনি কোয়ারেন্টাইনে বইসা যে সময় তুই টাকা দিয়ে মার্কেট করে বাড়িতে আইস। তখন আমি বলছি না আমার কাছে টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। মানে বলছি টাকা কই পাবি, কারণ ওই যে আমি আগে আমার ওয়াইফের আমি 18,000 টাকা দিয়ে রাখছি বা আমি অবশ্যই টাকাটা পামো, সেই টেনশনটা আমার ছিল। যে টাকাটা এখন কিছু কন্ট্যাক্ট করেছিল যে ওখান থেকে তুমি আর কিছু টাকা দিও। তখন বলছে ঠিক আছে তোমার আব্বাই সাথে তোমার আনতে যাইবে, আমি তোমার 10,000 টাকা পাঠাম, তুমি মার্কেট করে বাড়িতে আইও, এটা ছিল ওর কথা। তো যাই হোক আমি টাকা আশায় বসেছি, আব্বার টাকাটা আমি নিলাম না, তারপর আমার খুব জোর করে কয়েকবার টাকাটা দিল, তারপর টাকাটা আমি নিয়েছি। তো নেওয়ার পরেই মনে করেন যে এর সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারি না, আমার ফোন টোন যাবতীয় সব কিছু ব্লক মারি দেয়, আর কোনো আমার কোনো যোগাযোগ নাই, কিছু নাই। তাই না থাকার কারণে আমি 14 দিন শেষে আমি বাড়ি যাই। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বাই বললো কি যে ছোটোকাল থেকে যা ভুলগুলো যা করছিস বা কিছু বা ছোটোকাল থেকে তো হয়তো আমার কথাগুলো শুনিস নাই, তাহলে এখন তুই আমার কথাগুলো শোন, আর তুই আমার কথা যদি আমার না শুনিস তাহলে তুই যে 5 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছিস টোটাল এখন তোর 1.5 লাখ টাকা বাকি আছে মানুষের সুদের উপরে, বা সেই টাকাগুলো তুই দিতে পারিস নাই, ঠিক আছে। বা সেই টাকাগুলো তুই আমার নগদে দিবি, আর তুই আমার কথাগুলো শুনবি। আর যে দেখ যে তোরে ফালাই দিয়ে গেছে, যে তোর এত একটা বিপদের সময় ফালাই দিয়ে গেছে বা কিছু, হ্যাঁ, আর যদি তোর কথা যদি সত্য ভালোবাসেই থাকতো বা যদি সত্য ভালোবাসতো তোর ফালাইতে পারতো কোনো সময়, যার জন্য এত কিছু করছিস, তাহলে তুই কী করবি এখন? তুই নিজে ডিসিশন নিবি, তুই নিজে কী করবি? তখন আমি কি করলাম যে আমি আর কি করতে পারি বা কিছু, আমার মাথাগুলো মানসিক সমস্যা বা কোনো কাজ করে না বা কিছু। তখন বলে গিয়ে যে একটা কাজ কর, তুই ওর নামে মামলা কর, তুই না মামলা করে দে, তুই যদি মামলা করিস তাহলে আমার কিছুটা বুঝলে তুই যদি মামলা করিস তাহলে তুই ফেরত পাবি, ঠিক আছে। তো আমি যেরকম বলি এরকম মামলা করি। তাই মামলাটা করার পরে আপনি প্রথমে করেন? হ্যাঁ মামলা আমি প্রথমে করি। তো করার পরেই আর ওর মধ্যে আমার কিছুটা দিন আমার একটা ইচ্ছা ছিল যে অবশ্যই যে যারে আমি এত ভালোবাসি, যার জন্য আমার সব কিছু আমি ত্যাগ করছি বা আমি এতটাই ভালোবাসতাম, তো আমার সাথে একটা প্রতারণা করে যে কারণ অবশ্যই আছে,
বাস আমার কারণটা খুঁজতে হইবে, বাস কারণটা কি। তখন আমার টার্গেট ছিল যে এই যে ফোনটা ইউজ করে, যে ফোনটা আমি কিনে দিয়েছিলাম স্যামসাং, তো এই ফোনটা আমার টার্গেট ছিল নেওয়ার, যে ফোনটা আমি যদি নিতে পারি বাস অবশ্যই আমি জানতে পারলাম যে কার সাথে কথা কয়, ঠিক আছে। তখন আমি না এই ফোনটা পিছিয়ে বহুদিন ঘুরি, বাস এই ফোনটা আমি পাই না, টোটাল 4 মাস এই ফোনটা পিছিয়ে আমি ঘুরি। তা ঘোরার পরেই 4 মাসে একদিন আমি অবশ্যই আমি একদিন সাকসেস হই, ফোনটা আমি নিয়ে যাই। কীরকম নিয়ে যাই যে তো কী করছে মেলা করে বাড়ি থেকে ঢাকায় আসবে, তো এই সময় পথে বইয়ে ফোনটা আমি টাইনে নিয়ে যাই আমার ফোনটা। তো নেওয়ার পরে কী করি আমি ফোনটা কী করলাম, আমি আপনি ফোনটা নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরই মনে করেন যে ফোন, আর এই ফোনটা নেওয়ার পরে কী করলো, কিছু পোলা ফান্টান যাবতীয় সব কিছু লেখার মধ্যে কিছু পোলা ফান্টান নিয়ে আমার নয় আমার পিছিয়ে গিয়ে লাগাই দিল, বলো ছিনতাইকারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু। তো যাই হোক আমাদের এলাকার মতো কিছু প্রমাণ আমার সিনে বা কিছু আমার বলে নাই, যাই হোক এরকম কিছুটা করার পরে ফোনটা আমি নিয়ে আসি। নিয়ে আসার পর ফোনটা আমি কী করি যে আপনি ফরম্যাট মারি, হ্যাঁ ফ্ল্যাশ মারি, হ্যাঁ ফ্ল্যাশ মারার পরে সেট মেমোরি যেগুলো ছিল হয়তো ওগুলো চলে গেছে, মেমোরি যে ডকুমেন্টগুলো ছিল ওইগুলো আমি পাইছি। কীরকম যে আর ও যে ফোনটা থেকে আমার ইমোটা হ্যাক করছিল, যে ইমোটা থেকে ওই ইমোর নাম্বারে আমি একটা ইমো খুলি। তো ইমো খোলার পরেই ও যে পোলার সাথে রিলেশন করে ওই পোলার দুলাভাই আমার ফোন দিছে, ঠিক আছে। এমনকি পোলা দুলাভাই সৌদি আরবে থাকে, পোলাও সৌদি আরবে থাকে। তো পোলা দুলাভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো পোলা দুলাভাই আমার ফোন দিয়ে কইছে কি সুমন, আমি বললাম হ্যাঁ শাকিল ভাই কী অবস্থা কন দেই, কইছে সুমন আমি তোমার একটা কথা কম, তোমার কি বিশেষ হইবে কিনা। আমি কই শাকিল ভাই কন, কয় যে তোমার যে ভালো একটা ক্লোজ ছিল ফ্রেন্ড বন্ধু, যার জন্য তুমি এত কিছু করছো বা কিন্তু হ্যান ত্যান, তুমি যে জানো এত কিছু করলা, তোমার ওই সাথে সম্পর্ক করে রিলেশন করে, হ্যাঁ আর ডিভোর্স দেওয়ার কারণ সব কিছু মাধ্যম ছিল, ঠিক আছে, আর সব কিছু প্রমাণ আমার কাছে আছে। তখন আমি বললাম যে শাকিল ভাই এখন তাদের বেমিনিটে করছে বা কিছু হ্যান ত্যান, এই সন্দেহ করতে পারিনি বা আন্দাজে বা কিছু কোনো একটা ডকুমেন্ট ছাড়া বা কিছু। তখন ও কইছে গিয়ে যে আমি তোমার ডকুমেন্ট দেবো, ওর দুলাভাই বললো। তো আমি বললাম যে কীভাবে ডকুমেন্ট দিবেন, সে কইছে তাহলে তুমি একটা কাজ তুমি হ্যাক করো, ঠিক আছে। তখন কী করলাম হ্যাক করে নিই আমি বাংলাদেশে বইয়া যাবতীয় সবগুলো আমি পাইয়ে যাই। তা আমি পাইয়ে যাওয়ার পর সেটিংগুলো আবার কী করি যে আমি চাই না এগুলো কী, তখন সে গিয়ে দেখ দোস্ত আমার কিছু করার নাই, যার কি দোষ ছিল তোর ওয়াইফের ছিল বাস, আমার কিছু নয়। আমি বললাম অবশ্যই আমার ওয়াইফের দোষ ছিল, কিন্তু আমার ওয়াইফ ছিল বাংলাদেশে, তুমি ছিল সৌদি আরবে, বাস তুমি তো আমার ওয়াইফের ফোন না দিতে বা কথা না কইতে, তাহলে আমার তোমার সাথে কথা বলতে পারতো না, ঠিক আছে। এখন কইছে কি যে হ্যাঁ না হ্যাঁ অবশ্যই তাছাড়া তোমার ওয়াইফ তোমার সাথে থাকবে না, তাহলে আমি কী করবো, ঠিক আছে। তাই হোক এরকম কিছু করে আমি ডিভোর্স যায়। তো সব কিছু করাটার পরে আর আমার সময় বলে কি যে তোরা আমি যেদিনকে প্রথম এয়ারপোর্টে দিয়াই ওই দিন কি তোর আমার শেষ দেওয়া ছিল, বাস তুই জানতি না আমি জানতাম বিষয়টা, যে ওই জায়গা থেকে আমি তোর কাছ থেকে লেখাপড়া করুন যাবতীয় সব কিছু আমি আদায় করবো, ঠিক আছে, সময় তোর সাথে থাকবো না, ঠিক আছে। এটা ছিল মানে ওর আর কি টার্গেটটা। তো যাই হোক এটা করার পরে যেহেতু ওর ফোনটা আমি নিয়ে যাই, তো নিয়ে যাওয়ার পরে ও কী করলো ওর ফ্যামিলির কথা মতো আমার নামে একটা মামলা দেয়। আপনি মামলা দেওয়ার পরে হেও মামলা, হ্যাঁ মামলা দেয়, হে আমার নামে। মামলা কত সালে মামলা হলো? মামলা হলো আপনার এই যে 20 সালে, আপনার 21 সালে। আচ্ছা, আপনি মামলা দিলেন কয় সালে? আমি মামলা দিয়েছি 21 সালে, ও দিয়েছি 21 সালে। আচ্ছা, আপনি কিসের মামলা দিয়েছেন? আমি মামলা দিয়েছিলাম এরকম যে আমি আপনার ও আমার কাছ থেকে টাকা পয়সা যাবতীয় সব কিছু আমার কাছে নিয়ে যায়, নিয়ে সময় ভালো লাগানো থাকবে না, আমার ডিভোর্স করে দেয়, এইটা উল্লেখ ছিল। তো ও কি একটা মামলা দিল আমার নামে, সিনথেকের একটা মামলা দিল, ওই যে ফোন নিয়ে গেলাম এই জন্যে, সিনথেকের একটা মামলা দিল, আর একটা মামলা দিল কি আপনি সাদাবাস, 2টা মামলা দিল। তো এরকম বর্তমান অবস্থায় হয়তো সাদাবাজ আপনি কী করলো যে পুলিশ আমাদের দেশে আসলো, ইনকোয়ারিতে আসলো, তো সবার খুঁজলো যে না পোলা ভালো বা কিছু, তারপরে সব কিছু আর হেও বিষয়টা জানলো যে না নিজের ব্যক্তিগত ফ্যামিলি ব্যাপার বা কিছু, ঠিক আছে। তখন ওই পুলিশ কী করলো যে বললো যে কয়েকবার বললো আমার আব্বারেও বা সুর আব্বারেও বললো যে নিজে তৈরি করে তার কোনো দ্বন্দ্ব করে লাভ না বসে কিছু, তাইলে একটা কাজ করে আমরা মিলে জিলেই দিই, ঠিক আছে, মানে মিলে জেলে দিই। কারণ কত লিখে যে আমার কথা আমার আব্বা কাছে যে অবশ্যই মিলমু, আমার ফোলা যে যা খাইছে যেটা খাইছে ওটা খাইয়ে ফেলাইছে, যেটা আছে অটুকু আমার ফেরত দিয়ে দেউক, অবশ্যই আছে ওর, তাহলে আমি মিলে দাম, তার সমস্যা নাই। আর ওই বিষয়গুলো না আমি না আপনার ওইটা আমি এগুলো ওর কাছ থেকে এরকম কিছু চাইতাম বা চাইও না বা কিছু না, কিন্তু আমার ফ্যামিলির কাছ থেকে পরিস্থিতি শিখে বা এরকম হয়তো কওয়া লাগে বা কিছু, কারণ আমি যদি একটা জিনিস বলতাম যে না ওরা আমি এতটা ভালোবাসতাম, ঠিক আছে, বাট আমি এত কিছু করছি যার জন্য আমার জীবনটা আমি শেষ করছি, বর্তমানে আমার জীবনটা শেষ, বর্তমানে আমি একটা মানসিক সমস্যার মধ্যে, যেমন নেশা মেশা যাবতীয় সব দিক দিয়ে, ঠিক আছে, কারণ এর জন্য পুরো আমার লাইফটি বাদ হয়ে গেছে, কারণ কত যে আমি এতটাই ভালোবাসতাম যারে বুঝাইতে পারতাম না বা কিছু, ঠিক আছে, কিন্তু একটা সময় না আমার সাথে কি একটা বেইমানি করলো, ঠিক আছে, এই আর কি, বাস আমি সহজভাবে ভালোবাসতাম, সবসময় আমি বিশ্বাস করতাম। তো এরকম মামলাটা আমরা কেন বলতে আসলেন এই গল্পটা আজকে? মামলা করার পরে কি আপনার অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? না, এটা ও অ্যারেস্ট হয় না, বাস একটা তারিখ পড়ছিল, তো তারিখটা আমি হাজির হয়েছিলাম, বাস ও হাজির হয় নাই। এখন কি আপনার হাজবেন্ড ওয়াইফ আছেন না ডিভোর্স দিয়ে? না, ও ডিভোর্স দিয়েছে, কিন্তু ডিভোর্সটা আমি সাইন করি নাই। কতদিন আগে ডিভোর্স দিয়েছে? ও ডিভোর্স দিয়েছে আপনি প্রায় ডিভোর্স দিয়েছে জানুয়ারি মাসে। হ্যাঁ। তো এই গল্পটা আপনি আজকে কেন বলতে আসলেন? বাস এই গল্পটা আমার কাছে এই জন্যই আসতে বলছি যে আমি যে বুলডো করছি এর ভালোবাসিয়া, বা আমি যে বুলডো করছি যে আমি আমার ছোটকাল থেকে যে আমার লাইফ টাইম কীভাবে নষ্ট করছি, লেখাপড়া করি নাই বা এরকম, বাস আমি শুধু আমার দর্শকের মধ্যে এটাও বলতে চাইছি যে বা বলতে চাইছি আমার হাজারো প্রবাসী আছে, যেমন একটা সময় দেখা গেছে গিয়ে কি যে তার টাকা পয়সা যাবতীয় সব কিছু দেয় বাংলাদেশ, তার ওয়াইফের তার ফ্যামিলি দেয়, কিন্তু একটা সময় গিয়ে ওই লোকটা নিঃস্ব হয়ে আসে, বাস কিছু থাকে না ওই লোকটার কাছে, তো ওই লোকটা সুইসাইড ছাড়া কোনো পথ থাকে না। বাস আমার বেলায় তাই হয়েছে, আমার বেলায় যে টাকা পয়সা যাবতীয় সবার আমি লেখাপড়া করা যাবতীয় সব কিছু আমি ওর জন্য শেষ করি বা কিছু সব কিছু, বাস একটা সময় আমি কী পাইলাম, বাস আমি কিছু পাই নাই।
বাস এই কথাগুলো শুধু আমি দর্শককে বলতে চাই, আমার মধ্যে হাজারো লোক আছে যে এই ভুলগুলো করে, বাস এই জন্য আমার কাছে বলতে চাই যে আমি যে কেউ মন থেকে যেন ভালোবাস না, বা সে এরকম যেন শেখা না খায়। যেমন যেটা আমার বেলা যাওয়া হয়েছে যে আমি যেটা এতটাই ভালোবাসতাম যে আমার যেহেতু বলতো যে তুমি আমার রাতের দিন করে দেওয়া, ততটাই চেষ্টা করতাম। এমন করোনার মধ্যে মানুষ খাইতে পারতো না, বাস করোনার মধ্যে এটা আমি থাকার জন্য তার ফ্যামিলিতে পার্সোনাল টাকা দিই, বা পার্সোনাল থাকার জন্য রুম বানাই দিই, তারপর টোটাল সব কিছু আমি তার দিই। করোনার মধ্যে আমার ফ্যামিলি আমার কাছে টাকা চাইতো, তখন আমি বলতাম যে আমার তো আব্বা আমার কাছে খাওয়ান চান সব দিকে সমস্যা, তখন ঠিক আছে লাগলে টাকা তুই আরও নিস, তো তুই শান্তির থাকিস, ঠিক আছে, কথা আমার আব্বাই বলতো, কিন্তু ওরে আমি দিতাম। আর এরকম আমার কাছে কি বায়না করতো, তাহলে কোনো মধ্যে আমি না খাই থাকবো বা কিছু হ্যান ত্যান, ঠিক আছে, মানে এরকম করতো সবসময় আমার কাছ থেকে। আসলে আমি একটা কথাই বলি, মানে আপনাকে আমার কোনো কিছু বলার নাই, কারণ আপনি অলরেডি শিক্ষা পেয়েছেন বলে এখানে আসছেন। তবে এখানে যারা গল্পটা শুনলেন তাদেরকে শুধু একটা কথাই বলার আছে, সেটা হলো দেখেন, আমাদের সমাজে টাকা ইনকাম করা এখন আর কোনো সমস্যা না। এই বয়সে গিয়েও সে বিদেশে গিয়ে এত টাকা ইনকাম করেছে, সেটা বৈধ না অবৈধ সেটা অবশ্যই তর্কের বিষয় আছে, এবং সে বিষয়টা আমরা অবশ্যই সাপোর্ট করি না, অবৈধ বিষয়। কিন্তু অর্থ রোজগার করা যায়, অনেকই আছে অবৈধভাবে ওখানে দেশে যায়, গিয়ে তারপরে পরবর্তীতে বৈধ হয়ে যায়, সেটাও একটা অন্য ইস্যু। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের অর্থ আসতেছে, দারিদ্র অবস্থা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা আমাদের ছেলে মেয়ে বা আমাদের জেনারেশনের, ইনক্লুডিং সবাইকে বলতেছি না, আমাদের সহ প্রপার এডুকেশনটা আমরা পাচ্ছি না। নইলে এই অল্প বয়সে বিয়েটা করা এবং করে এভাবে ফেসে যাওয়া, এগুলো আসলে খুবই চিন্তার বিষয়। এবং এই ধাক্কাটা কাটিয়ে ওঠাটা ওর জন্য হয়তো বা খুব সহজ হবে, কারণ ওর বয়স আছে, কিন্তু বয়সকালে গিয়েও অনেকে এরকম ধাক্কার মুখে পড়েন। তো সবাইকে একটা বিনীত অনুরোধ থাকবে যে এগুলোর ব্যাপারে সচেতন হবেন, এবং নিঃসন্দেহে এটা একটা অনেক বড় শিক্ষণীয় গল্প। আমি কাউকেই ছোট করতে চাই না, তবে আমি মূল কারণটা দায়ী করতে চাই অপ্রাপ্ত বয়সে এই ধরনের সম্পর্কে জড়ানো। বাকিটুকু